সালামু আলাইকুম সবাইকে। আশা করি শুনতে পাচ্ছেন যারা ফেসবুক বা জুমে কানেক্টেড আছেন। একটু কমেন্ট করে জানান যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে এখনো দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু লেখা দেখা যাচ্ছে কিনা এবং আহ, কথা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, জুমে আমরা ক্লারিফিকেশন পাইছি, জুমে সব ঠিকঠাক আছে। ওকে, ফাইন, গুড নিউজ। বাংলাদেশ শেষ হলে আন্তর্জাতিক শুরু হবে, সিম্পল। দুইটা একসাথে আসলে করার প্ল্যান ছিল, বাট আপনারা বলছেন যে একটা শেষ করে আর একটা ঝামেলায় যেতে চান নাই, সো আমিও মনে হলো যে হ্যাঁ, এটাই ঠিক আছে। আচ্ছা, আজকেও আমি ফেসবুকের কমেন্টগুলো দেখতে পাচ্ছি না আমার সামনের স্ক্রিন থেকে, হয়তো শুধু জুমেরটা দেখতে পাবো। বাট হ্যাঁ, ফেসবুকের গুলো দেখার জন্য আমার হাতে ফোন আছে, আমি ফোন থেকে শুরু করতে পারবো আর কি, মানে দেখতে পারবো। আচ্ছা, ওকে, অনেকে যুক্ত হয়েছেন ফেসবুক এবং আহ, ইয়াতে জুমে। যারা এখনো যুক্ত হন নাই, একটু দয়া করে যুক্ত হয়ে যান এবং ক্লাসটা অন্যদের মাঝখানে একটু শেয়ার করেন। যারা এখনো আমাদের মাঝে যুক্ত হয় নাই, আপনার বন্ধু বান্ধব কিংবা শত্রু যারা আছে সবাইকে একটু কানেক্ট করে ফেলেন। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি সুস্থ হয়েছি, জ্বর নাই এখন শরীরে, বাট ওই যে কাশিটা এখনো পুরোপুরিভাবে যায় নাই। এই হলো আমার আপডেট। আমি আশা করি যে আপনারাও ভালো আছেন। সো আজকে আমরা পড়বো হচ্ছে জনসংখ্যা ও উপজাতি। ঠিক আছে, জনসংখ্যা ও উপজাতি খুব সহজ করে পড়বো এবং অন্য কোনো ঝামেলায় ঝুট ঝামেলায় যাবো না আর কি। ঠিক আছে, ওকে। বাবুল হোসেন, শাহেদা আলম, ফারিহা, আয়েশা ইসলাম, লিজা, রানী দাস, মাসুম বিল্লাহ এবং এদিকে জুমে মিতু ঘোষ, অনি, ভিভো, সোহাগ, যারা যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এবং যারা সালাম দিয়েছেন, আরও যারা সালাম দিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। শরীর আমার ভালো, আপনাদেরও নিশ্চয়ই ভালো, এই জন্যই আপনারা ক্লাস করতে আসছেন। যারা এখনো যুক্ত হয় নাই তাদেরকে একটু চলে আসতে বলেন, ঠিক আছে? এখনো যদি ক্লাস খুঁজে না পাই তাহলে সমস্যা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাদ, আলম, ফারিহা, ফারিয়া, ভাবনা, সামি, লুনা হাসান, সঞ্জিদা, আলামিন, আকাশ, নাবিলা ইয়াসমিন। ওকে, চলেন শুরু করি। হ্যাঁ, নাম টাম পড়ে ফেলছি, নিশ্চয়ই সবার মন টন ভালো। আমি নাকি কমেন্ট টমেন্ট পড়ি না, নাম টাম পড়ি না, এরকম অনেক অভিযোগ আছে। হ্যাঁ, মোত্তাসিন স্যারও ভালো আছে। ওকে, তো জনসংখ্যার বিষয়ে প্রথমে শুরু হয়ে গেছে। জনসংখ্যা নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমাদের আসলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের দেশে জনসংখ্যা বিষয়ে কি কি কাজকর্ম চলে সেটা একটু জানতে হবে। ঠিক আছে, তো জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই, আমাদের জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান আছে একটা নিপোর্ট, এটা নিয়ে প্রায় সময় প্রশ্ন আসছে চাকরির পরীক্ষায়। তো একটা সংস্থা আছে, আন্তর্জাতিক সংস্থা, যেটা বিশ্ব জনসংখ্যা রিপোর্ট করে। আমাকে কি বলতে পারবেন যে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট করে যে প্রতিষ্ঠানটা সেটার নাম কি? বিশ্ব জনসংখ্যা রিপোর্ট। জাতিসংঘের একটা প্রতিষ্ঠান আছে যেটাকে আমরা বলি ইউএনএফপিএ। এই যে ইউএনএফপিএ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট তৈরি করে এবং যারা বলে যে আচ্ছা, আমি যখনই জোরে কথা বলতে যাব তখনই হচ্ছে যে কাশির ইয়াটা একটু বেশি আসে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। ঠিক আছে, আচ্ছা, আমি একটু আহ, আর একটা মিনিট সময় নিচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে।
সালামু আলাইকুম স্যার। স্যার রুয়েটের একটা বাস এসে আমাদের ওকে, আমি আবারও ব্যাক করলাম আপনাদের মাঝে। আমার একটু ফোন আসছিল অফিসিয়াল, সো ওটা একটু ধরতে হয়েছে। না, নদ নদীর ওই যে আমরা মনে হয় বলছিলাম যে একটা ম্যাপের বিষয়, তো নদ নদী যেহেতু আমরা আসলে পরপর 2 দিন ক্লাস করছি, এখন আমি যতই পড়াই তো ওইটা আসলে আপনাদের মাথায় থাকবে। হ্যাঁ, এবং আরেকটা যেটা বিষয়, আমাদের যখন মাস শেষ হয়ে যাবে তখন আমরা হচ্ছে একটা ইয়া নিব, মেগা এক্সাম বা মান্থলি এক্সাম নিব। তার আগে ওইটা আমি আবার রিভিউ করব, ঠিক আছে? এদিকে আমরা একটু আগায় যাই, যেহেতু আমরা নোট পাইছি, ক্লাসও এমসিকিউ সলভ করছি, ঠিক আছে? তারপরে একটা আইডিয়া পাইছি, সো ওইটা নিয়ে ডিটেলস আজকে আর আপাতত কথা বলতেছি না, ঠিক আছে? আচ্ছা, সাউন্ড শোনা যাচ্ছে না এখন? ওকে, ঠিক আছে। তাহলে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট, ইউএনএফপিএ, এটাকে আমরা বলি ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তো এইটা হচ্ছে কাদের জন্য? এটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট যেটা, সেইটা, ঠিক আছে? তো এবং আমরা ওই যে মাঝে মাঝে বলি না যে অমুক দেশ, যেমন বাংলাদেশ মুসলিম কান্ট্রি হিসেবে বিশ্বে কততম, ঠিক আছে, বা সাউথ এশিয়ায় কততম, এই ধরনের যে রিপোর্টগুলো দেয়, এটা কে দেয়? এই যে জাতিসংঘের এই অর্গানাইজেশনটা দেয়, ঠিক আছে? ঠিক আছে, এখন একইভাবে এটা তো হচ্ছে ওয়ার্ল্ডের কথা বলতেছি, ঠিক আছে? এটা যদি ওয়ার্ল্ডের কথা হয়, তাহলে আমি যেটা বলতেছি সেটা হইল আহ, এটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। তো বাংলাদেশের আমাদের যে জনসংখ্যা বিষয়ক যে প্রতিষ্ঠানগুলো আছে সেটার নাম কি? সেটার নাম আমি দেখলাম যে একজন লিখছেন কমেন্টে, ভেরি গুড। একজন আমি দেখলাম যে লিখছেন, সেটা হচ্ছে বাংলাদেশের কথা যদি বলি তাহলে 1 নম্বরে আমরা সবার আগে যেটা পাই সেটা হচ্ছে নিপোর্ট। হ্যাঁ, বলেন এটার ফুল ফর্ম কি হবে? এটার ফুল ফর্ম কি বলেন তো? ঝটপট একটু কমেন্ট করেন, ফুল ফর্ম কি?
রেকর্ড লাগবে না, রেকর্ড আমরা আমাদের ক্লাস তো, হ্যাঁ রেকর্ড হচ্ছে না বলতে, আচ্ছা। তো নিপোর্টের ফুল ফর্ম কি, ঝটপট বলেন নিপোর্টের ফুল ফর্ম কি, দেখি কমেন্ট করেন নিপোর্টের ফুল ফর্ম। নিপোর্টের ফুল ফর্ম তো যেহেতু আমি বলছি এটা বাংলাদেশের মানে জাতীয় প্রতিষ্ঠান, তাহলে এটা এনআই দিয়ে আসলে আমরা আসলে কি বুঝতে পারতেছি কি হইতে পারে, ন্যাশনাল ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, পপুলেশন রিসার্চ অ্যান্ড কি ট্রেনিং, ঠিক আছে। সো এই যে নিপোর্ট, নিপোর্ট কোথায় অবস্থিত বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ, আচ্ছা আরিফিন, আহসান মামুন, ফরিদ হোসেন অনেক এলাকার চেষ্টা করছেন, আচ্ছা হ্যাঁ কোথায় অবস্থিত, তামান্না অলরেডি বলে দিছে, এটা হচ্ছে ঢাকার আজিমপুরে অবস্থিত। কোথায় অবস্থিত, আজিমপুর, আজিমপুর, ঢাকাতে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা নেক্সট আর কোনো ইনস্টিটিউটের নাম আপনার মাথায় আসতেছে যেখানে আমরা আসলে জনসংখ্যা নিয়ে কাজ করি, জনসংখ্যা নিয়ে কাজ করি, হ্যাঁ নাবিলা ইয়াসমিন, জেরিন, অনেকেই হচ্ছে অ্যান্সার করছে, তরু, আতিকাকে কেউ বলেন সে নোট কোথায় পাবে, হ্যাঁ আচ্ছা আরেকটা আছে হচ্ছে এনপিসি, হ্যাঁ এনপিসি, এটার যদি ফুল ফর্ম আপনি একটু জানতে চান, এনপিসি ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, বলতে হবে এটা কোথায় অবস্থিত, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল, ন্যাশনাল পপুলেশন কাউন্সিল বলতে হবে এটা কোথায় অবস্থিত, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্ড বিএনএনসি, ঠিক আছে। পরিসংখ্যান ব্যুরো, আচ্ছা বিএনএনসি এটা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, ঠিক আছে। বলতে হবে এই যে 2 আর 3-এ যাদেরকে লিখছি আমি এদের অফিস কোথায়, 2 নম্বর আর 3 নম্বরে এদের বিএনসিসি, আচ্ছা ভিভো লিখছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস, আমি বিএনসিসি লিখি নাই BNNC লিখছি, খেয়াল রাখতে হবে, হ্যাঁ বিএনএনসি লিখছি কিন্তু, ঠিক আছে বিএনএনসি লিখছি, বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এটা হচ্ছে মোহাম্মদপুরে অবস্থিত, সংক্ষেপে লিখলাম এমডিপুর, হ্যাঁ মোহাম্মদপুরে অবস্থিত। আর ন্যাশনাল পপুলেশন কাউন্সিল এটা কোথায় অবস্থিত, আইপিএইচ আবার কি, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এনপিসি গুলশান, আচ্ছা এনপিসির প্রধানকে বলেন তো, এনপিসির চেয়ারকে, চেয়ার হচ্ছে পিএম, এটা মাথায় রেখেন, এটা পরীক্ষায় আসতে পারে বা জিজ্ঞেস করতে পারে, ভাইবাতেও জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ। সো এছাড়া বাংলাদেশ সবাই যেটা বলতেছে যে পরিসংখ্যান ব্যুরো, হ্যাঁ তো পরিসংখ্যান ব্যুরো এটা আসলে কোন মন্ত্রণালয়ের অধীন একটু বলেন তো, কোন মন্ত্রণালয়ের অধীন, পরিসংখ্যান ব্যুরো আসলে কাজ করে, হ্যাঁ জনসংখ্যা রিলেভেন্ট কাজকর্ম তো করেই, হ্যাঁ। সো
যদি জনসংখ্যা বিষয়ক প্রতিষ্ঠান বলে আপনি মোটামুটি এই তিনটা তো আছে, পরিসংখ্যান ব্যুরো হইতে পারে, ওটার কথাও বলতে পারেন, ঠিক আছে। তো সবচেয়ে বেশি নাম আমরা যেটা নিই সেটা হচ্ছে নিপোর, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এইটা আজিমপুরে। আমরা যারা এই আজিমপুরের আশেপাশে থাকি তারা উঠতে বসতেই কি এইটা আমরা দেখি, তাই না? প্রতিদিনই দেখি, হ্যাঁ, প্রাইম মিনিস্টার। ওকে, প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার, ভেরি গুড। আচ্ছা, এখন জনসংখ্যা নিয়ে যখন আমরা কথা বলতে যাই তখন আদমশুমারি এই টার্মটা চলে আসে। তো এখানে প্রশ্ন হচ্ছে, বলেন তো যে হ্যাঁ, পরিকল্পনা মন্ত্রণালয়, ভেরি গুড। হ্যাঁ, পরিকল্পনা মন্ত্রণালয়, একজনকে আমি মনে প্রশ্ন করছিলাম যে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, বিবিএস, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে? প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। ধরেন আপনি কখনো পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিতে গেলেন, আমি একবার পরিসংখ্যান ব্যুরোতে পরীক্ষা দিয়েছিলাম, পরিসংখ্যান ব্যুরোর একটা পরীক্ষা। মজার বিষয় হচ্ছে পরীক্ষায় আমি যখন করলাম, রিটেন পাস করলাম, ভাইবার ডেটা দেয় না এতটাই দেরি করতেছিল, পরে আর যোগাযোগ মানে মনেই রাখি নাই বা মানে খোঁজখবর রাখি নাই, পরে প্রয়োজন হয় নাই আসলে, যাই হোক। তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এটা প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে, ঠিক আছে। এবং এই যে অর্থনৈতিক সমীক্ষা বা যে জনশুমারি হয় এগুলোও কিন্তু, এগুলোতেও বিবিএসের একটা ভালো আছে, অবদান আছে, ঠিক আছে। এবং এটা প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। কে জানি অ্যান্সার করছে, তাকে ধন্যবাদ, আরাফাত অ্যান্সার করছে। ওকে, সো আদমশুমারির কথা বলতেছিলাম যে আদমশুমারি আসলে বাংলাদেশের বা এই ভারতবর্ষে কবে হয়, এই ধরনের কিছু প্রশ্ন আসে। তো এগুলো আমরা মনে হয় অনেকেই মোটামুটি জানি। মমিন বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, হ্যাঁ, সাকিব হাসান, কি যে করি প্রায়ই এরকম, মানে আমি আসলে যখনই জোরে কথা বলবো বা বেশি কথা বলবো তখনই হচ্ছে এই যে এই গলার এই ঝামেলাটা হয়। আচ্ছা, আমি বারবার একটু ক্যামেরার সাইডে গিয়ে পানি খাইতেছি। আচ্ছা, তো 1974 বলছে, কেউ কেউ বলছে 1874। ওকে, ভেরি গুড। কোশ্চেনটা কি ছিল বলেন তো? কোশ্চেনটা আদমশুমারি নিয়েছিল। আদমশুমারির বেসিক কিছু তথ্য। কোশ্চেন হচ্ছে, বলেন বিশ্বের প্রথম আদমশুমারি পরিচালিত হয় কত সালে? বলেন, একটা কোশ্চেন দিলাম যে ওয়ার্ল্ডের প্রথম আদমশুমারি কোথায় হয়? প্রথম আদমশুমারি কোথায় হয় বলেন? কে বলতে পারবে? ওয়ার্ল্ডে প্রথম আদমশুমারি এটা হয় 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। 1970 সালে ইউএসএতে, ঠিক আছে। (974) রেডমি নোট বলছে 974, এটা কি? আচ্ছা, বাংলাদেশের কথা বলি না, বলছি ওয়ার্ল্ডে। হ্যাঁ, বাংলাদেশে 1974, এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, আচ্ছা, দেখেন, প্রতি 10 বছর পর পর আমরা আদমশুমারি করি না? প্রতি 10 বছর পর পর আদমশুমারি, আদমশুমারি, এই যে প্রতি 10 বছর পর পর যে আমরা আদমশুমারি করব, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের বা এই ধারণার প্রবর্তককে বলেন? এই ধারণার প্রবর্তককে, কারা প্রথম এইটা অবতারণা করে? ইংল্যান্ড, 1801 সালে, ঠিক আছে। 1801 সালে তারা হচ্ছে সর্বপ্রথম কি করে, এই যে 10 বছর পর পর যে আদমশুমারি, এইটা তারা চালু করে, ঠিক আছে। আর যদি ভারতবর্ষের কথা বলে, বাংলাদেশের কথা না, এখনও বাংলাদেশে আসে নাই, যদি আপনাকে বলে ভারতবর্ষে প্রথম কবে, ভারতবর্ষে প্রথম আদমশুমারি কবে হয় বলেন? ভারতবর্ষে প্রথম আদমশুমারি কবে হয়?
আদমশুমারি জিনিসটা বুঝছি তো, এটা নিয়ে হয়তো কথা বলিনি। আদমশুমারি মানে হচ্ছে কোনো একটা দেশের যে টোটাল যে জনসংখ্যা আছে সেটার যে কোনো পদ্ধতিতে আসলে কি গণনা করা, এইটাই। হুম। উপমহাদেশে চালু 1872 সালে, ভেরি গুড। ভারতবর্ষে বা উপমহাদেশে চালু হয় 1872 সালে। তখন শাসক কে ছিল? লর্ড মেও। ঠিক আছে, নামটা মনে রাখেন, লর্ড মেও। ঠিক আছে, ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে, লর্ড মেও। হ্যাঁ, লর্ড মেওর শাসনামলে। ভেরি গুড, ফাহিম আক্তার লুনা বলছে লর্ড মেও। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় 2022 সালে। হ্যাঁ, ভেরি গুড। ওকে, এখন আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে পাকিস্তান আমলে বাংলাদেশে, বা এই যে তখন তো বাংলাদেশ ছিল না বা হয় নাই তখনও, পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি কত সালে হয় বলেন তো? পাকিস্তান আমলে প্রথম আদমশুমারি কত সালে হয়, কে বলতে পারবে? 1951। ভেরি গুড, ভেরি গুড, 1951। এই বই টই খাতা খুলে সামনে অ্যান্সার করেন না, অবশ্য করলেও ক্ষতি নাই, কারণ এতে শিখাই হচ্ছে আর কি। বলতে পারেন সামনে বইটাই খোল। 1951। ওকে। এইখানে কি মারামারি লাগাইছে দুইজন, হাসার কি হলো? আচ্ছা, লর্ড মেও। হ্যাঁ, ভেরি গুড। ও আচ্ছা, এখানে আমি একটু ভুল লিখছি, খেয়াল করেন। এটা 1970, তো এটা 1790 হবে। আচ্ছা আচ্ছা, সরি, আমাকে যে ধরাই দিয়েছেন তাকে ধন্যবাদ। জুমে একজন এটা আমাকে বললো যে 1970-এ যদি ওয়ার্ল্ডে চালু হয় তাহলে ওই যে পরে 1800 হইলো কেমনে, ওইটা 1790 হবে, সরি 1790 আর কি। জাহাঙ্গীর আলম, হ্যাঁ, উনি লিখছে যে 1970টা বুঝলাম না। 35 নামে একজন একজন মানুষের নাম 35 কেমনে হয়? রাম নাম রিনেম করেন। ওকে, সো পাকিস্তান আমলে হচ্ছে 1951। আচ্ছা, এইবার আমি যদি বলি যে স্বাধীনতার পর, যেটা আপনারা আসলে সবাই বলতেছেন বা বলে ফেলছেন অলরেডি, যে স্বাধীন বাংলাদেশে প্রথমবারের জন্য কত সালে হয় প্রথম আদমশুমারি? 1974 সালে। ঠিক আছে, আর সর্বশেষ কবে হয়? সর্বশেষ হচ্ছে 2022 সালে। সর্বশেষ কবে হয়? 2022 সালে। এবং যে 2022 সালে যে গণনাটা হয়েছে এটাকে আমরা বলি ডিজিটাল শুমারি। এটাকে আমরা বলি প্রথম, দেশের ইতিহাসে প্রথম ডিজিটাল শুমারি। ঠিক আছে, বিসিএস একবার প্রশ্ন আসছিল যে জিআইএস কি। তো এই যে 2022 সালে আমরা যে ডিজিটাল শুমারি করি, এখানে আসলে জিআইএস টেকনোলজির সাহায্য নেই। একই সাথে এখানে সহযোগী সংগঠন হিসেবে বা সংস্থা হিসেবে নাসা আমাদেরকে সাহায্য করে। জিআইএস মানে হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা একটা টুল যেটা দিয়ে আসলে কি এই ধরনের যে গণনা কাজগুলা খুব ইজিলি করা যায়। ঠিক আছে, এবং 2022-এর কত তারিখ থেকে কত তারিখ, আমাদের তারিখটাও মনে রাখতে পারি তাহলে ভালো হবে, যে 15 থেকে 21 জুন। ঠিক আছে, যদিও কিছু কিছু অঞ্চলে 21 জুনের মধ্যে শেষ হয় না, সেটা পরবর্তীতে 28 জুন পর্যন্ত লেগে যায় বন্যার কারণে, এবং 2023 সালে গিয়ে কম্বাইন্ড রিপোর্টটা দেয়। ঠিক আছে, ওকে, হ্যাঁ, ভেরি গুড। এবং এই যে আদমশুমারি, এই আদমশুমারি কে পরিচালনা করে বলেন তো? পরিসংখ্যান ব্যুরো, যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এবং এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে? প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। ঠিক আছে, তাহলে এই যে টোটাল আদমশুমারি, এই টোটাল আদমশুমারি কে হচ্ছে পরিচালনা করে? পরিকল্পনা মন্ত্রণালয়। কার মাধ্যমে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে? বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এবং এটা হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। ঠিক আছে, কিসের আন্ডারে বলেন তো? পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। ঠিক আছে, প্ল্যানিং মিনিস্ট্রির আন্ডারে। বোঝা গেছে?
আচ্ছা, ফাহিম আক্তার লুনা বলছে যে সে কাজ করছিল, হ্যাঁ প্রায় 3.5 লাখ বা 3 লাখের মতো সার্ভেয়ার নেওয়া হয়েছিল এই শুমারি করার সময়। আচ্ছা, এবং এটার নাম কি? এটার একটা নাম, এই 2022-এ যে শুমারিটা করা হয় এটার নাম কি বলেন তো? এটার অফিসিয়াল নাম কি ছিল ঝটপট? আচ্ছা, ওই যে সৌমিয়ারা সীমা মনে হয় সে অলরেডি বলে দিয়েছে, জনশুমারি ও গৃহগণনা, ঠিক আছে। 2022-এ যেটা হয় এটার নাম কি ছিল বলেন তো? 2022-এ আমরা এই যে জিআইএস এর সাহায্যে, নাসার সাহায্য নিয়ে যে করলাম সেটার নাম হচ্ছে জনশুমারি ও গৃহগণনা। জনশুমারি ও গৃহ গণনা। কত এটা? 2022, ঠিক আছে, বুঝছি। আচ্ছা, তাহলে এই গেল আমার হচ্ছে আদমশুমারি নিয়ে মোটামুটি ব্যাপার কথাবার্তা। হ্যাঁ, কামাল বলছে বন্যার কারণে কোনো কোনো অঞ্চলে 28 তারিখ পর্যন্ত যায়। শহীদুল আলম কামাল। আজকে আমরা কামালকে নিয়েও পড়াশোনা করব। আমরা যখন উপজাতিদের নিয়ে কথাবার্তা বলবো তখন একটা স্পেশাল টার্ম শিখবো যেটার নাম হচ্ছে কামাল। কামালকে আমরা থাকতে অনুরোধ জানাচ্ছি ক্লাসের শেষ পর্যন্ত। কামাল ভাই নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। পাহলভি স্যারের আপডেট, তিনি এখন মোটামুটি ভালো, হি ইজ ডুইং গুড। ওকে, তারপরে আমরা সরি আমরা তাহলে এখন যে জায়গাটা যাব সেটা হচ্ছে জনসংখ্যা সমীক্ষা যেটা আছে আমাদের, অর্থাৎ অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আলোকে আমরা এবার কিছু ইনফরমেশন জানবো, ঠিক আছে। প্রথমে জানবো হচ্ছে শিশু মৃত্যুর হার। বলেন তো 2000 এর আগে আর কি অর্থনৈতিক সমীক্ষা, আচ্ছা আগেরটা দরকার নেই, কারণ 2024-এর যে অর্থনৈতিক সমীক্ষা আছে এটাও আসলে খুব অল্প সময়ের জন্য জানা লাগবে। কারণ এই যে জুলাই মাসের 28 তারিখ বা জুলাই মাসের যে শেষ সপ্তাহটা ছিল ওই সপ্তাহে বিভিন্ন অফিস আর কি তাদের তথ্যগুলা পাঠানোর জন্য বলছিল যে অর্থনৈতিক সমীক্ষা 2025-এ সন্নিবেশ করার জন্য বিভিন্ন অফিস হচ্ছে কি বলছে যে আমাদেরকে তথ্য দাও, আপডেট তথ্য দাও। তো অর্থনৈতিক সমীক্ষা 2025 কিছুদিন পর বের হয়ে গেলে তখন আবার এগুলা কি আসলে তার প্রযোজ্যতা হারাবে। এই জন্য খুব বেশি ডিটেলস মনে রাখার দরকার নেই, অল্প অল্প জিনিসগুলো আমরা মনে রাখবো। শিশু মৃত্যুর হার কত বলেন তো? 5/9, এটা আবার কি? শিশু মৃত্যুর হার প্রতি হাজারে, হ্যাঁ প্রতি হাজারে, 1 বছরের নিচে প্রতি হাজারে, প্রতি হাজারে 1 বছরের নিচে কিন্তু, ঠিক আছে, 1 বছরের নিচে। তো এই রেটটা কত? 27। এটা কিন্তু একদম আপডেট তথ্য, হ্যাঁ। শিশু মৃত্যুর হার প্রতি হাজারে 1 বছরের নিচে 27। শিশু মৃত্যুর হার প্রায় সময় আসে, এই ইনফরমেশনগুলো একটু মাথায় রাখেন, হ্যাঁ। ভেরি গুড তাওয়ান্না ভিভো, ভেরি গুড। পরেরটা কি? মাথা পিছু হয় বলেন তো কত মার্কিন ডলার? কত মার্কিন ডলার হয়েছে মাথা পিছু আয়? মাথা পিছু আয় কত মার্কিন ডলার হয়েছে? 2784, ঠিক আছে, ইউএসডি 2784 মার্কিন ডলার, ঠিক আছে। আর যদি বাংলা টাকার কথা বলেন তাহলে বাংলা টাকায় যেটা ছিল সেটা হচ্ছে 3,06,144 টাকা। বাট দরকার নেই, আননেসেসারি এসব ইনফরমেশন মনে রাখার দরকার নেই, হ্যাঁ। আমি একটু আগে দেখছি এই জন্য আমার মনে আছে, ঠিক আছে। এটা আপনার এত মনে রাখার দরকার নেই, এগুলো আসবেও না, মার্কিন ডলারটা মনে রাখলেই হবে, হ্যাঁ। 2784 মার্কিন ডলার, হ্যাঁ ভেরি গুড। মাসুমিল্লা পারছে, মিতু পারছে, হ্যাঁ অনেকেই পারছে, ভেরি গুড। মিনতি রায়, মামুন, মণি বেগম, ভেরি গুড। জান্নাতুল ইসলাম, ভেরি গুড। ওকে, এইবার আসেন প্রত্যাশিত গড়ায়ু। এটা খুব কমন, এটা কিন্তু আসে, এবং আমি আজকের ক্লাসের আগেও কিন্তু আজকে আপনাদেরকে পোস্ট দিয়ে বলে দিচ্ছি, আজকের ক্লাসটা শুধুমাত্র আজকের ক্লাসটা প্রথম মানে নবম গ্রেড বলেন, অর্থাৎ প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, বাংলাদেশে যত ধরনের চাকরির পরীক্ষা আছে সব চাকরির পরীক্ষার জন্য কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এইখান থেকে কমন আসেই। এইখান থেকে এমন কোনো চাকরি, আপনি 16 গ্রেড হোক, 20 গ্রেড হোক, এমন কোনো চাকরি পরীক্ষা নাই যেখান থেকে আজকের এই যেই টপিকগুলো পড়বো এগুলো আসবে না। আজকের ক্লাস করলে মোটামুটি যে কোনো চাকরির পরীক্ষা আপনি 2 থেকে 3 মার্ক কমন পাবেনই, ঠিক আছে। তো প্রত্যাশিত গড়ায়ু, হ্যাঁ প্রত্যাশিত গড়ায়ু অনেকেই অ্যান্সার করছেন যে 72.3 বছর, ঠিক আছে। তো পুরুষ আর মহিলার মধ্যে বুঝতেই পারতেছেন
আমরা আসলে একটু বেশি ঝুট ঝামেলায় থাকি, হ্যাঁ, এই জন্য আমাদের আর কি একটু বয়সটা কম, আমরা আগে আগে মরে যাই। তো যেহেতু মেয়েরাই আমাদেরকে প্যারা দেয় বা ওই নারীকুল আমাদেরকে প্যারা দেয়, এই জন্য ওদের তো প্যারা নেই, ওরা একটু বেশি বাঁচে আর কি। তো আলাদাভাবেও একটু মনে রাখতে পারেন যদি সম্ভব হয়। পুরুষের কত, 70.8 বছর, ঠিক আছে, এবং মহিলাদের হচ্ছে 73.8 বছর। বুঝতে পারছেন, ব্যাপার স্যাপারই আলাদা, ঠিক আছে। ওই যখন লেখা আছে এটা অর্থনৈতিক সমীক্ষা 2024-এর আপডেট, হ্যাঁ, কতদিন আগের আপডেট, ঠিক আছে। তো এটাতে আমাদের আপু সম্প্রদায়ের একটু খুশি হবে যে ইয়েস আমরা 3 বছর বাঁচবো, 3 বছর আরও বেশি বাঁচবো। সর্বনাশ করছে, পানি শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে দেখেন, তাহলে উভয়ের জন্য হচ্ছে 72.3 বছর, এটাই বেশি আসে। পুরুষ নারী মনে রাখতে পারলে, এটা আসলে খুব কঠিন কিছু না, এটা এমনি মনে রাখতে পারবো আমরা, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। অর্থনৈতিক সমীক্ষা 2024 চলতেছে, বিষয় হচ্ছে জনসংখ্যা। আমরা প্রথমে এবার জনসংখ্যা নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো জনসংখ্যা, এইটা আমাদের একটু মনে রাখতে হবে। রুকাইয়া জান্নাত বলছে মেয়ে মানুষ মরে কম, হ্যাঁ, ভেরি গুড। ফাইজা বলছে মাত্র 3 বছর, আচ্ছা ওইটা পরে আমি কারেকশন করছি যে আমাদের থেকে আরও 3 বছর বেশি বাঁচবেন। সজীব আহমেদ রিজভি বলছেন এই জন্য ওরা একা থাকে, হ্যাঁ, ভেরি গুড। ওকে, এখন বলতে হবে যে অর্থনৈতিক সমীক্ষা 2024 অনুযায়ী জনসংখ্যা টোটাল কত, জনসংখ্যা কত মনে রাখবেন, এইটা একটু কষ্ট করে মনে রাখতে হবে। 17,15,09,000, ঠিক আছে। পুরুষ ও মহিলা আলাদা আলাদাভাবে মনে রাখার দরকার নেই, ঠিক আছে, যদি মনে রাখতে পারেন ভালো, আদারওয়াইজ দরকার নেই, কোনো দরকার নেই, হ্যাঁ। আর এইবার যে আসলে জনশুমারি হয় আপনারা নিশ্চয়ই জানেন যে ওখানে প্রবাসীদেরকেও অ্যাড করা হয়েছে, রাইট, ওখানে প্রবাসীদেরকেও কিন্তু অ্যাড করা হয়েছে। তো পুরুষ মহিলা এটা আমার মনে হয় না খুব একটা দরকার আছে, যদি আপনারা যারা পারবেন তারা নিজ দায়িত্বে এটা পড়ে নেবেন, আলাদা করে মনে রাখার দরকার নাই, ঠিক আছে। বা যাদের যদি রিটার্ন থাকে তারা যদি মনে করেন রিটার্নের জন্য মনে রাখবেন, অনেক তথ্যবহুল করতে চান আপনারা রিটার্নের অ্যান্সারকে, মনে রাখতে পারেন, স্টিল আমার মনে হয় না দরকার আছে। জনসংখ্যা বৃদ্ধির হার বলেন এটা কত হয়েছে, জনসংখ্যা বৃদ্ধির হার কত হয়েছে, হ্যাঁ 171 মিলিয়ন, ঠিক আছে। মোহাম্মদ মমিনুল অ্যান্সার করছে, ওকে ওকে। আচ্ছা, পুরুষ ও মহিলার রেশিওটা মনে রাখেন, সেটা হচ্ছে যে 96.3:100, মানে এখনও কিন্তু দেখেন ওই যে পুরুষের চাইতে কিন্তু মেয়েদের সংখ্যা বেশি, হ্যাঁ, মহিলাদের সংখ্যা বেশি। পুরুষ এবং মহিলার যে আনুপাতিক যে রেশিও সেটা যদি আমরা একটু দেখি, দেখেন 96.3:100, মহিলাদের সংখ্যা এখনও বেশি। এটাতে আসলে আমাদের খুশি হওয়া উচিত না খুশি হওয়া উচিত সেটা আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, রিফা আক্তার বলছে যে না স্যার, পুরুষদের সেবা করার জন্যই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেখে, আচ্ছা ভেরি গুড। সাজিদ বলছে যে শুধু মানুষের ক্ষেত্রে না, পশু পাখির ক্ষেত্রেও পোকামাকড় ও পুরুষদের আগে মৃত্যু হয়, আচ্ছা ভেরি গুড। জনসংখ্যা বৃদ্ধি হার কত, 1.33, আচ্ছা ভেরি গুড। এতগুলো মানুষ যখন লিখছে তখন তো আর কিছু বলার নাই, 1.33% মনে রাখবো। জনসংখ্যার ঘনত্ব এখন হয়েছে 1171 জন প্রতি বর্গ কিলোমিটারে, 1171, হ্যাঁ ভেরি গুড। সাদিয়া, মিতু সবাই, হ্যাঁ, আদমশুমারি জনশুমারি এক, এবার নাম দিছে আর কি জনশুমারি, ঠিক আছে। আচ্ছা, সাক্ষরতার হার 77.9%, ঠিক আছে। সাক্ষরতার হার, এইখানে সাক্ষরতার হারে আর ডিটেলসে যাওয়ার দরকার নাই, ঠিক আছে। আমাদের টার্গেট হচ্ছে প্রিলি পাস করা, সো সাক্ষরতার হারে ডিটেলসে যাওয়ার দরকার নাই। বাট যদি কেউ মনে রাখতে চান, পুরুষ মহিলা আলাদা করে মনে রাখতে চাইলে মনে রাখতে পারেন, সেটার জন্য অর্থনৈতিক সমীক্ষা 2024-এ সাহায্য নিতে হবে। সাক্ষরতার হারে এটা জানলেই হবে, এর বাইরে কোনো কিছু জানার দরকার নাই। স্থূল জন্মহার এটা হচ্ছে 19.4%,
ঠিক আছে। আর স্থূল মৃত্যু হার এইটা হচ্ছে স্থূল মৃত্যু হার 6.1%। ওকে, বুঝে গেছে? সো এই চার্টটা একটু মনে রাখলেই হবে, এটা বেশি না, আপনি একবার দুইবার খাতায় লিখলেই হবে। অনেকে অ্যান্সার করতেছেন, মিতু ঘোষ, মাসুম বিল্লাহ, তারা অ্যান্সার করতেছেন, ভেরি গুড। আচ্ছা, এইবার আসেন দেখেন, আমরা কিন্তু অর্থনৈতিক সমীক্ষা শেষ করলাম। অর্থনৈতিক সমীক্ষা ওয়াইজ আমরা হচ্ছে যা যা জানার জানছি, এই তথ্যগুলাই আমরা এখন দেখব যে আদমশুমারি আমাদেরকে কি বলে, পরিকল্পনা মন্ত্রণালয় বা ওই যে বিবিএস পরিসংখ্যান ব্যুরো আমাদেরকে কি কি তথ্য দেয়। ঠিক আছে, এই দুইটা কিন্তু যেই ইনফরমেশনগুলো আমি এখানে রাখছি এর বাইরে খুব একটা কিছু দরকার নাই, এগুলোই আপনি একটু কম্পেয়ার করে পড়বেন, পাশাপাশি অর্থনৈতিক সমীক্ষা এবং পরিসংখ্যান ব্যুরো বা আদমশুমারির রিপোর্টগুলো পড়বেন। ঠিক আছে, না 2025-এরটা বের হয়নি, 2025-এরটা বের হয়নি। আচ্ছা, এখানে একটা কথা একটু বলে রাখি যে কে জানি আমাকে মাথাপিছু আয়ের জায়গায় এখানে মনে হয় 2675 মার্কিন ডলার বলছিলেন। হ্যাঁ, তো 2675 যে মার্কিন ডলার, এটা হচ্ছে মাথাপিছু প্রবৃদ্ধি বা জিডিপি আর কি, জিডিপি। হ্যাঁ, আর জিডিপির যে প্রবৃদ্ধির হার, এইটাও আপনি চাইলে মনে রাখতে পারেন। প্রবৃদ্ধির হার মনে রাখতে পারেন। আরও এখান থেকে কিছু ইনফরমেশন আপনি মনে রাখতে পারেন। আর কি কি, আচ্ছা ওগুলো কি পরে রাখছি স্লাইডে? আচ্ছা না, আচ্ছা মূল্যস্ফীতি, এগুলো আপনি একটু মনে রাখতে পারেন। মূল্যস্ফীতি, হ্যাঁ, মূল্যস্ফীতি প্রবৃদ্ধির হার 2675 ইউএসডি, যিনি লিখছেন 2675 ইউএসডি, ওইটা কিন্তু আসলে মাথাপিছু আয় না, এটা হচ্ছে মাথাপিছু জিডিপি। ঠিক আছে, মাথাপিছু জিডিপি। আর জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 5.82%। ঠিক আছে, 5.82%। এবং এই যে জিডিপির যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধির ম্যাক্সিমামটাই আসে হচ্ছে সেবা খাত থেকে। হ্যাঁ, ম্যাক্সিমামটা আসে কোন খাত থেকে? সেবা খাত থেকে। ঠিক আছে, ওকে, বুঝে গেছে? আচ্ছা, মূল্যস্ফীতিটা লিখি নাই, মূল্যস্ফীতি হচ্ছে 9.74%। ঠিক আছে, তারপরে এখানে আরও কিছু প্রশ্ন আপনি মনে রাখতে পারেন, আরও কিছু কথা আপনি মনে রাখতে পারেন। সেটা হচ্ছে যে বাংলাদেশ কে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য দেয় কারা? বলেন তো কারা, কোন দেশ বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য বাংলাদেশকে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য কারা দেয় একটু বলেন তো। এখানে লিখি, হ্যাঁ, ফাঁকা জায়গায় লিখি, বাংলাদেশকে সবচেয়ে বৈদেশিক সাহায্য কারা দেয়? জাপান। ঠিক আছে, আর যদি অর্গানাইজেশনের কথা বলি, কোন অর্গানাইজেশন? এডিবি। ঠিক আছে, ওকে। আরও কিছু ইনফরমেশন মনে রাখেন, সেটা হচ্ছে যে বলেন তো যে পণ্য আমদানি আর পণ্য রপ্তানি কোন দুইটা দেশ শীর্ষ, কোনটাতে কে শীর্ষ বলেন? বলেন ঝটপট ঝটপট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান বানান ওইটা কেন? সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করি কোথায় বলেন, কোন দেশে? এগুলা কিন্তু একটু জানতে হবে। হ্যাঁ, সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করি কোথায় বা কোন দেশে বলেন? পণ্য আমদানি, পণ্য রপ্তানি, এই দুটাকে বলেন। জাপান, যুক্তরাষ্ট্র, আচ্ছা সৌদি,
চায়না, নানান ধরনের অ্যান্সার আসতেছে। পণ্য আমদানি কে হবে বলেন, ঝটপট বলেন, পণ্য আমদানি কে হবে? পণ্য আমদানি, পণ্য আমদানি বলেন কে হবে? পণ্য আমদানি কি হবে? পণ্য আমদানি হবে চীন বা চায়না, ঠিক আছে। আর পণ্য রপ্তানির কথা যদি বলি তাহলে শীর্ষকে ইউএসএ, ঠিক আছে। আচ্ছা, জনশক্তি সবচেয়ে বেশি রপ্তানি হয় কোথায়? জনশক্তি রপ্তানি যদি প্রশ্ন করে, জনশক্তি রপ্তানি, জনশক্তি রপ্তানি করি কোন দেশে সবচেয়ে বেশি? সৌদি আরব, সৌদি আরব। আর রেমিটেন্স আছে কোত্থেকে সবচেয়ে বেশি বলেন তো? রেমিটেন্স, রেমিটেন্স আসে সবচেয়ে বেশি কোত্থেকে? আরব আমিরাত থেকে বা ইউএই থেকে, ঠিক আছে। ওকে, নানান ধরনের অ্যান্সার আসতেছে, ভেরি গুড। আচ্ছা, এরকম বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা একটু মনে রাখবো, হ্যাঁ। আরও কিছু ইনফরমেশন মনে রাখবেন, সেটা হচ্ছে ব্যাংক আছে টোটাল কয়টা বাংলাদেশে বলেন তো? ব্যাংক, ওই অর্থনৈতিক সমীক্ষার কথা বলতেছিলাম তো, অর্থনৈতিক সমীক্ষা ওই জায়গাগুলোতে, এই অর্থনৈতিক সমীক্ষাতে কিন্তু এগুলো বলা আছে। ব্যাংক হচ্ছে টোটাল আছে এখন 61টা, যদিও এখানে কিছু ব্যাপার আছে, বাট মনে রাখবেন 61টা, ঠিক আছে। বিশেষায়িত ব্যাংক কয়টা বলেন তো? বিশেষায়িত ব্যাংক কয়টা? বিশেষায়িত ব্যাংক হচ্ছে 3টা, ঠিক আছে। আচ্ছা, যদি বলে যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা আছে? রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা আছে বলেন? তাহলে বলবেন 6টা, ঠিক আছে। আর্থিক প্রতিষ্ঠান আছে কয়টা বলেন তো? আর্থিক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান আছে কয়টা? আর্থিক প্রতিষ্ঠান কয়টা আছে? বা আর্থিক প্রতিষ্ঠানের আগে আমরা একটু দেখি বৈদেশিক ব্যাংক কয়টা আছে আমাদের? বৈদেশিক ব্যাংক, অর্থনৈতিক সমীক্ষা থেকে এই ধরনের অনেক ধরনের প্রশ্ন কিন্তু আসে, এবং এই যে এগুলো কিন্তু আবার ব্যাংকের পরীক্ষাতেও লাগে। সো অর্থনৈতিক সমীক্ষা থেকে কি পড়বো, কতটুকু পড়বো, এটা কিন্তু জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ব্যাংক আছে 61টা, বিশেষায়িত ব্যাংক 3টা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা, বৈদেশিক ব্যাংক আছে 9টা। তাহলে দেখেন 3, 6, 9, আমি ইচ্ছা করে কিন্তু ওই সিরিয়ালে লিখতেছি, সংখ্যাগুলো খালি মনে রাখবো, 3টা, 6টা, 9টা, ঠিক আছে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে 6টা, বৈদেশিক ব্যাংক আছে 9টা, তাহলে 3, 6, 9 গেল। এরপরে আমার আরও 2টা সংখ্যা লাগবে, একটা হচ্ছে 35, একটা হচ্ছে 43। তো 35টা কি? আমি যদি বলি যে ব্যাংক না কিন্তু আর্থিক প্রতিষ্ঠান, এইরকম আর্থিক প্রতিষ্ঠান আছে হচ্ছে 35টা, ঠিক আছে। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, একটু আগে আমরা রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক দেখছি, এখন যদি আমি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের হিসাব চাই তাহলে আমি বলবো 43টা, ঠিক আছে। এত ইনফরমেশন কোন বইতে পাবেন? যে কোনো বইতেই পাবেন, বা এই যে আমাদের ক্লাসে পাবেন, ক্লাসের বাইরে খুব বেশি কিছু জানার দরকার নেই, ঠিক আছে। তাহলে ব্যাংক আছে কয়টা বলেন? অর্থনৈতিক সমীক্ষা থেকে আপনি এই জিনিসগুলা কিন্তু মনে রাখতে পারবেন, ঠিক আছে। অর্থনৈতিক সমীক্ষা, এগুলা এখন মনে হইতেছে যে জটিল, বাট আপনি একবার, দুইবার, তিনবার জাস্ট খাতায় লেখেন নিজে নিজে, তাহলে দেখবেন। আমি কিন্তু অবশ্যই কি এগুলা নিজেও কিন্তু স্টাডি করি, এই জন্য কিন্তু আমার মনে থাকে। আপনারাও একবার, দুইবার, তিনবার খাতায় লিখলে দেখবেন এরপরে মুখস্থ হয়ে গেছে, এগুলো আর লাগবে না, ঠিক আছে। সো ব্যাংক আছে 61টা, বিশেষায়িত ব্যাংক 3টা, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক 6টা, বৈদেশিক ব্যাংক 9, 3, 6, 9। এবারে 35 আর 43। 35 কোনটা? আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো ব্যাংক না বাট আর্থিক প্রতিষ্ঠান। আর 43 কোনটা? বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, সো যেখানে ছিলাম সেখানে চলে যাই। সো আদমশুমারিতে আসেন, আদমশুমারিতে আসেন। আদমশুমারি জানি কারা করে বলেন তো? বিবিএস, হ্যাঁ। আদমশুমারি কারা করে? বিবিএস। তাহলে আদমশুমারির আমরা ঝটপট করে কিছু তথ্য নিয়ে নেই। প্রথমে আমাদের লাগবে হচ্ছে জনসংখ্যা, হ্যাঁ। জনসংখ্যা আমি আসলে জানি না কত, আপনারা জানেন? হ্যাঁ, 2025-এর জনসংখ্যা 17,57,00,000। আহসান মামুন, আচ্ছা আচ্ছা, হইতে পারে।
যদি পুরুষ মহিলা, আমি একটু আগেও বলছি যে পুরুষ আর মহিলা আপনি চাইলে আলাদা করে শেখার দরকার নেই বা মনে রাখার দরকার নেই, এগুলো কাজে লাগে না। আপনি জাস্ট কি জনসংখ্যাটা যদি মনে রাখতে পারেন তাহলেই হবে। মনে রাখবেন যে জনসংখ্যা হচ্ছে 16, 98, 28, 911। ঠিক আছে, কি এত কি টাকা, তাই না? এত জন। সো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল জনসংখ্যা। অফিসিয়াল কিভাবে? বিবিএস এর যে সার্ভে হয়েছে লাস্ট যে সুমারিটা হয়েছে, 16,98,28,911। তো স্বাভাবিকভাবেই পুরুষ কি মহিলার থেকে কম। হ্যাঁ, মহিলা হচ্ছে এখনও সংখ্যায় বেশি, এখনও বেশি। ঠিক আছে, এবং আপনি যদি হিসাব রাখেন তাহলে আপনি দেখবেন যে প্রায় 30 লাখ মহিলা হচ্ছে বেশি। পুরুষের সংখ্যা হচ্ছে প্রায় 8,17,লাখ সামথিং, এবং মহিলাদের সংখ্যা হচ্ছে 8,47,লাখ সামথিং এরকম। ঠিক আছে, বা এর আশেপাশে হবে। ঠিক আছে, আচ্ছা। তো পুরুষ ইস্টু মহিলা, এইটা আমরা কিন্তু অর্থনৈতিক সমীক্ষায় শিখছিলাম হচ্ছে 96.3:100, তাই না? যে প্রতি 96 জন পুরুষের জন্য 100 জন করে মহিলা আছে। ঠিক আছে, খুবই খুশির সংবাদ। আর আদমশুমারি আমাকে কি বলে, আমাদের বাংলাদেশের যে আর কি, এই যে বিবিএস আমাদেরকে কি বলে, এইটা হয়ে গেছে তখন 98:100। ঠিক আছে, ওকে। জনসংখ্যা বৃদ্ধির হার, এইটা আমরা তখন পড়ছিলাম হচ্ছে 1.33%। জনসংখ্যা বৃদ্ধির হার তখন কি পড়ছিলাম 1.33%, বাট এইখানে আমরা জনসংখ্যা বৃদ্ধির হার পাইছি 1.22%। ঠিক আছে, একটু কমছে, অর্থাৎ দুইটা জায়গাতেই আসলে কি সন্তোষজনক ব্যাপার স্যাপার আছে। সাক্ষরতার হার আমরা ওখানে কত পড়ছিলাম, মনে হয় 77 না কত পড়ছিলাম। সাক্ষরতার হার আমরা আগের স্লাইডে কত পড়ছিলাম, 77.9। বাট এখানে একটু দুঃখের কথা যে আদমশুমারির যে রিপোর্ট বা বিবিএস এর যে রিপোর্ট, এখানে সাক্ষরতার হার চলে আসছে 74.66%। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, 74.66, ভেরি গুড। আচ্ছা, ওকে। নেক্সট কি, সেটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব আমরা এখানে পড়ছিলাম কত, দেখেন তো, এখানে পড়ছিলাম 1171। কোথায়? অর্থনৈতিক সমীক্ষা আমাকে কি বলছে? অর্থনৈতিক সমীক্ষা আমাকে বলছে হচ্ছে যে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1171 জন। তো বিবিএস আমাদেরকে কি বলছে? বিবিএস আমাদেরকে বলছে যে 1171 না, এটা একটু কমছে, 1119। ঠিক আছে, এর মানে বিবিএস আসলে সব জায়গাতেই কি একটু কম পাইছে আর কি। এটা আমাদের জন্য ভালো যদি আসলে একদম প্রপার কাউন্ট হয়ে থাকে। তো ঘনত্ব সবচেয়ে বেশি কোথায় বলছে? ঢাকা এবং বরিশাল। হ্যাঁ, ঘনত্ব সবচেয়ে বেশি হচ্ছে ঢাকায়। মানে আগে যে এটা আগেও তাই ছিল, আমরা মনে হয় আগে কোনো একটা ক্লাসে এরকমই পড়ছি, তাই না? বরিশালে হচ্ছে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম পড়ছিলাম, আর ঢাকায় হচ্ছে সবচেয়ে বেশি পড়ছি। তো ঢাকায় হচ্ছে সেটা 2156, হ্যাঁ, 2156 জন পার স্কোয়ার কিলোমিটারে। আর বরিশালে এই সংখ্যাটা নেমে দাঁড়াইছে 688-তে। ঠিক আছে, এর মানে বরিশালে জনসংখ্যার ঘনত্ব বেশ কম, বেশ কম। ওকে, ঠিক আছে এখানে। এবং যদি পুরুষ মহিলার মধ্যে আরও যেমন কিছু ইনফরমেশন আসে যে বিবাহিত, মানে বিবিএস কিন্তু সব ধরনের আরও ডিটেলসে কিন্তু তথ্যগুলো কালেক্ট করে যে বিবাহিত কতজন। তো বিবাহিত রেশিও পাওয়া গেছে, মানে আপনাদের মতো যারা এই যে ক্লাস করতেছেন বিবাহিত যারা আছেন ম্যাক্সিমাম, তাদের সংখ্যাটাই বেশি, 65.25%। হ্যাঁ, বিবাহিতদের পার্সেন্টেজ পাওয়া গেছে 65.25%। এটা আপনাদের জন্য খুশির সংবাদ। ঠিক আছে, আর যারা আমরা আছি তারা সংখ্যায় খুবই কম, সেটা 28.6% সম্ভবত। হ্যাঁ, তো এটা হচ্ছে কি বিবাহিতদের রেশিও, আর এটা কি যারা সিঙ্গেল তাদের রেশিও। তো আমি জানি যে এই কমেন্টে বিবাহিতদেরই জয় জয়কার হবে নিশ্চয়ই। এখানেও আপনারাই মনে সংখ্যায় বেশি হবেন।
আচ্ছা, এই পার্সেন্টেজগুলো একটু মানে একটু কম বেশি হইতে পারে, হ্যাঁ, মানে এই দশমিকের পরে যে মানগুলো আছে এটা একটু কম বেশি হইতে পারে, এটা আসলে আহ, আহ, দরকার নাই আমাদের, জাস্ট এমনি মাথায় রাখতে পারেন আর কি, ঠিক আছে। হ্যাঁ স্যার, মাসুম বিল্লাহ বলছে যে স্যার আমাদের দলে, হ্যাঁ, কিন্তু তারপরও লাভ নাই। আহ, মানে আমাদের সংখ্যা কম, আমরা মাত্র প্রতি 100 জনে 28 জন, হ্যাঁ। ওকে। নাবিলা ইয়াসমিন বলছে বিবাহিতরা এগিয়ে, হ্যাঁ আমরা আপনাদের জন্য সব ছেড়ে ছুড়ে দিচ্ছি আর কি। আচ্ছা, বলেন সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায় বলেন? সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকাতে, ঠিক আছে। সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোথায়? ঢাকায়। সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা, সবচেয়ে বেশি, এই জন্যে আপার সাইন দেখলাম। আর সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে ময়মনসিং। সবচেয়ে কম কোথায়? ময়মনসিং, এই জন্যে ডাউনওয়ার্ড সাইন দিলাম, ঠিক আছে। আর মনে হয় এখানে আসলে কথা বলার কিছু নাই, সাক্ষরতার হার নিয়ে কথা বলছি। আর বাংলাদেশে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা পাইছি, সেটা হচ্ছে বিবিএস এর এই তথ্যটা দেখতে গিয়ে আমি যেটা পাইলাম যে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 55.8% মানুষ যারা মোবাইল ফোন, যাদের হাত পর্যন্ত গেছে, যাদের পর্যন্ত মোবাইল রিচ হয়েছে, মোবাইল এই টেকনোলজিটা বা সেবাটা, অর্থাৎ তাদের কাছে কি মোবাইল ছিল আর মানে মোবাইল আছে, আর ইন্টারনেট ব্যবহারকারী মাত্র হচ্ছে 30.6%, হ্যাঁ, মাত্র বাংলাদেশে 30.6% মানুষের হাতে ইন্টারনেট সেবাটা আছে, ঠিক আছে, এই আর কি। তো এগুলা আসলে একদম এক্স্যাক্ট পার্সেন্টেজ মনে রাখার যে দরকার আছে তা না, যেগুলো লাগবে সেগুলো এখানে লিখে দিছি। বাকি যেগুলো বললাম মোবাইল ব্যবহারকারী বা ইন্টারনেট ব্যবহারকারী, এগুলো আসলে খুব একটা দরকার নাই, মনে রাখতে পারলে ভালো, না হলেও খুব একটা সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা আছে, এই যে পেজটা আছে, এই পেজটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, কারণ এখানে কিছু কিছু জিনিস আমরা আগে আইডিয়া পাইছি, হ্যাঁ। তো এগুলো একটু আপনারা নিজেরা বের করবেন। ষষ্ঠ আদমশুমারি রিপোর্ট 2022, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, হ্যাঁ। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এইটা সবাই আপনারা একটু ট্রাই করবেন বের করার, ঠিক আছে। কারণ এই যে আদমশুমারি কারা করে, কোথায় এই রিপোর্টগুলো পাওয়া যায়, এইগুলা জানাও কিন্তু আসলে আমাদের জন্য মানে উচিত বাংলাদেশ হিসেবে, আর যেহেতু চাকরি বাকরি লাগবে সেই হিসেবে সব কিছু দিক দিয়েই কিন্তু এটা উচিত আছে, ঠিক আছে। তো এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে দেখেন প্রতি পরিবারে গড় সদস্য সংখ্যা, আমি এটা দেখলাম মাত্র 4 জন আসছে এই এখনকার ইয়াতে, বাট এটা মনে হয় আরও কম বেশি হবে বা বেশিই হবে আমার মনে হয়, আমার যেটা ধারণা, ঠিক আছে। যাই হোক, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে এই পেজটা। সো আমরা এখন চলেন উপজাতিতে যাওয়ার আগে জনসংখ্যা মোটামুটি কথাবার্তা বলে ফেলছি, জনসংখ্যার অল্প কিছু এমসিকিউ বিভিন্ন বছরে আসছে, সেগুলো আমরা ধুমধাম করে ফেলবো। আমরা কি রেডি? সবাই একটু ঝটপট কমেন্ট করেন। আমরা সবাই কি রেডি? আমরা কি বিগত বছরের প্রশ্নগুলোতে যাব? এইটা যখন আমরা জাস্ট অল্প কিছু প্রশ্ন আছে এগুলো যখন শেষ করে ফেলবো, তারপর মানচিত্রের মাধ্যমে আমরা দেখবো যে কিভাবে কোথায় কোন উপজাতি থাকে, উপজাতিগুলোর আসলে ডিটেলস আমরা খুব ইজিলি মানচিত্র দিয়ে মানে সেরে ফেলতে পারবো, ঠিক আছে। ওকে, ঠিক আছে, চলেন। কি বলছে, প্রতি বছর কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়? হ্যাঁ, 2019-এ আসছে এইটা, ঝটপট বলেন প্রতি বছর। আচ্ছা, এখানে সিরিয়াল নাম্বারটা দেখেন 122 পর্যন্ত, এটা আমি মেনটেন করছি কেন? কারণ আপনি কিন্তু কোর্স যখন শেষ হবে তখন আপনি দেখবেন যে আপনি এই পর্যন্ত কতগুলো এমসিকিউ সলভ করছেন, অর্থাৎ তখন কনফিডেন্স এমনিই বাড়বে যখন আপনি দেখবেন যে প্রায় 500-1000 এমসিকিউ সলভ হয়ে গেছে, ঠিক আছে। তো কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয় বলেন তো? 2 ফেব্রুয়ারি, হ্যাঁ 2 ফেব্রুয়ারি, ভেরি গুড, অনেকেই অ্যান্সার করে ফেলছেন 2 ফেব্রুয়ারি। আচ্ছা, যদি আমি বলতাম যে বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস তাহলে কত তারিখ হইতো বলেন ঝটপট? বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস, বিশ্ব জনসংখ্যা দিবস। যদি জাতীয় জনসংখ্যা দিবস না দিয়ে বলতো বিশ্ব জনসংখ্যা দিবস, বলেন কি হইতো? বিশ্ব জনসংখ্যা দিবস এটা হচ্ছে 11 জুলাই, ঠিক আছে, 11 জুলাই। ওকে, তাহলে চলেন নেক্সট প্রশ্নে যাই।
বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? বাংলাদেশে কত বছর পর পর জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয়? খুবই কঠিন প্রশ্ন, ঠিক আছে, খুবই কঠিন প্রশ্ন। কত বছর পর পর? 10 বছর পর পর। নেক্সট, বাংলাদেশে কয়টি আদমশুমারি হয়েছে এই পর্যন্ত বলেন তো? বাংলাদেশে এই পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে? বাংলাদেশে এই পর্যন্ত কয়টি আদমশুমারি হয়েছে বলেন? কয়টা হয়েছে? একটু আগে আমার কিন্তু স্লাইডে লেখা ছিল যে 6ষ্ঠ আদমশুমারি রিপোর্ট, এরকম একটা কথা লেখা ছিল। তাহলে কয়টা হয়েছে বলেন তো? 6টা। কবে কবে হয়েছে বলেন? 1974। কবে কবে হয়েছে? 1974, তাই না? তারপরে কত? 81, তারপর কি 91, তারপর মনে হয় কি 2001, তারপর হচ্ছে 11, তারপরে যে লাস্ট হলো কবে? 22-এ। তাহলে 6টা, ঠিক আছে। ওকে, দারিদ্রতার হার কত? আচ্ছা, এখানে যে অপশনগুলো আছে এটা পুরাতন অপশন, মানে এটা আসলে যে বছরে আসছে সেই বছরেরটা আসছে, এটা আমাদের আসলে দরকার নেই। হ্যাঁ, এই অপশনগুলো আর কি পুরাতন। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরাতন ডাটা। আমরা যদি নতুন ডাটা নেই, নতুন ডাটার মোতাবেক আমাদের দারিদ্রতার হার 18.7%, ঠিক আছে। দারিদ্রতার হার 18.7%, ঠিক আছে। তাহলে অতি দারিদ্র, অতি বা চরম, আচ্ছা অনেকে অ্যান্সার করতেছেন। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, মামুন, খুশি, সাজিদা, শাম্মী, হ্যাঁ ভেরি গুড। ঠিক আছে, মানে দারিদ্রতার হার 18.7%, আর যারা অতি বা চরম দারিদ্র তারা হচ্ছে 5.6%। মানে আমি আর কি এই দলে আছি, ঠিক আছে। একদম খাইতে পারি না, চলতে পারি না, থাকা খাওয়ার জায়গা নেই, এরকম একটা অবস্থা আমি আছি। তো এইটাই হচ্ছে সেই অতি দারিদ্র, চরম দারিদ্র, মানে আর কি আমি। ওকে, তো ওই অপশনগুলো আমাদের দরকার নেই। নেক্সটে যাই, বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয়? এটাও তো আমরা জানি 1974 সালে। 2014 সালে আসছে প্রশ্ন, ওইটা বলতে গেছিলাম। হ্যাঁ, প্রথম অনুষ্ঠিত হয় হচ্ছে 1974 সালে। আমরা আদ্যপান্ত জেনে ফেলছি অলরেডি। হ্যাঁ, সো এটার দরকার নেই। নেক্সট, বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি? আচ্ছা, এটাও আসলে পুরাতন। হ্যাঁ, সো এটাও মানে ঢাকাই তো আমাদের সবচেয়ে ঘনবসতি, ঢাকা হচ্ছে সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা। প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে কোথায়? প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে কম লোক বাস করে হচ্ছে বান্দরবানে, ঠিক আছে, বান্দরবানে। মনে রাখবেন এগুলা, ওকে। আর আমি তো আপনাদেরকে অলরেডি হোমওয়ার্ক দিছি। হ্যাঁ, অলরেডি কিন্তু হোমওয়ার্ক দিছি এগুলা, ঠিক আছে। হ্যাঁ, আমি গরিবস। একজন জিজ্ঞেস করছে, স্যার আপনি গরিবস? আমিও সেটাই বলতেছি, আমিও গরিবস। জনসংখ্যার দিক থেকে ঢাকার পরেই যে বিভাগের স্থান চট্টগ্রাম। জনসংখ্যার যদিও ওরে আল্লাহ কবে আসছে, যাই হোক, জনসংখ্যার দিক থেকে ঢাকার পরে যে বিভাগের স্থান চট্টগ্রাম। তাহলে দেখেন, কোনো জায়গায় বাদ দিচ্ছি না, 94 সালের প্রশ্ন ধরে তুলে নিয়ে আসছি, ঠিক আছে, বাদ যাবে না একটি এমসিকিউ। পঞ্চম আদমশুমারির প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন বিভাগে? আচ্ছা, এটা দরকার নেই। হ্যাঁ, পঞ্চম জনশুমারি তো, এটা দরকার নাই আমাদের, এটা আমরা স্কিপ করি, ঠিক আছে, এটা আমাদের আসলে দরকার নেই। এবং এটা কিন্তু 6ষ্ঠ শুমারির জন্য মনে হয় আমরা পড়ছি, তাই না? বরিশাল 6ষ্ঠ, যেটা 6ষ্ঠতে তো আমরা শিখছি, কি জানি শিখছি, বরিশাল। সবচেয়ে কম কোথায়? বরিশাল। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোথায়? বরিশাল। বাংলাদেশের 6ষ্ঠ আদমশুমারি হয় কত সালে? এই যে 15 থেকে 21 জুন 2022, ঠিক আছে। 6ষ্ঠ আদমশুমারি 15 থেকে 21 জুন 2022, ঠিক আছে। ওকে, সো এবার আসেন বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো জনসংখ্যা নিয়ে মোটামুটি আমাদের কথাবার্তা শেষ। মোটামুটি সব শেষ। আমরা এখন নৃগোষ্ঠীতে চলে যাব। আচ্ছা, নাইস, 2টা টার্ম পাওয়া গেছে, আদিবাসী আর উপজাতি। ঝটপট সবাই বলেন, আদিবাসী আর উপজাতির মধ্যে পার্থক্য কি? আদিবাসী আর উপজাতির মধ্যে পার্থক্য কি বলেন? আদিবাসী আর উপজাতির মধ্যে পার্থক্য।
আচ্ছা, তো আদিবাসী হচ্ছে, এটা আমি একটু আসলে লিখেই দিই। আদিবাসী হচ্ছে যে নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা দখলদার আগমনের পূর্বে যারা বসবাস করত এবং এখনো করে, নির্দিষ্ট কোনো নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা দখলদার আগমনের পূর্বে যারা বসবাস করত এবং এখনো করে এবং যাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। বুঝে গেছে? দেখেন তো বাংলা হাতের লেখা বোঝা যাচ্ছে? নির্দিষ্ট এলাকায় অনুপ্রবেশকারী বা দখলদার যারা ছিল তারা প্রবেশের পূর্বে যারা বসবাস করতো এখনো করে এবং যাদের নিজস্ব কি আছে, সংস্কৃতি আছে বা মূল্যবোধ আছে, নিয়মকানুন আছে, জীবনাচরণ আছে। ঠিক আছে? আর উপজাতি কারা? উপজাতি হচ্ছে যে এমন জনগোষ্ঠী যারা নিজস্ব রাষ্ট্র গড়ে তুলতে পারেনি, গঠন করতে সমর্থ হয়নি, কিন্তু নিজস্ব সংস্কৃতি রীতিনীতি রয়েছে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। সো এখানে এমনি জাস্ট দুইটা ইয়া দিলাম, এটা আমরা একটু মনে রাখবো আর কি। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। এবং আমাদের সংবিধানের কিন্তু পঞ্চদশ সংশোধনীতেও কিন্তু তাদেরকে আমরা উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আসলে তাদের আখ্যায়িত করছি বা ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে আমরা ইয়া করছি, যদিও সরকারি ঘোষণাকে আদিবাসী নেতারা আসলে প্রত্যাখ্যান করছে। যাই হোক, সেটা আসলে অন্য বিষয়। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যদি একটু ম্যাপে যাই, আমরা যদি একটু যাই, গেলাম আর কি, একটু কি আছে জীবনে ম্যাপ ছাড়া। হ্যাঁ, তো আমরা কি রেডি? আমরা কি ম্যাপ দেখে দেখে একটু পড়ার চেষ্টা করব? একটু মনে করে দেখেন। আচ্ছা, বলেন তো একদম উপরে যে জায়গাটা আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি বলেন তো? মনে মনে আছে? এই যে এটাকে আমরা কি বলতাম বলেন তো? এটাকে আমরা বলতাম কি? খাগড়াছড়ি। লিখলাম কে? খাগড়াছড়ি। তারপরে কি? এই পারে এটা রাঙামাটি, এটা কি? বান্দরবান, এটা কি? কক্সেস বাজার। ঠিক আছে, এটা হচ্ছে
কক্সেস বাজার। ওকে, দেখেন তো এই জায়গাগুলো আপনাদের মনে পড়ে কিনা, আমাদের কি মনে পড়তেছে এই জায়গাগুলো? আমরা পার্বত্য চট্টগ্রাম বলে একটা ম্যাপও দেখছিলাম আগের ক্লাস। তো এই যে চারটা এলাকা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সেস বাজার, এই যে চারটা এলাকা, এই চারটা এলাকা জুড়ে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সেস বাজার, ঠিক আছে, এই চারটা এলাকা জুড়ে বাংলাদেশের বৃহত্তম উপজাতি অর্থাৎ চাকমা, এই চারটা এলাকায় হচ্ছে তারা অবস্থান করে, ঠিক আছে। তাহলে বাংলাদেশের বৃহত্তম যেটা বললাম, নাম কি বলছি? চাকমা। এবং এই চাকমাদের ব্যাপারে আমি প্রথম কি বলছি বলেন তো? এরাই হচ্ছে বৃহত্তম উপজাতি। ওকে, বৃহত্তম উপজাতি। এক দুই তিন এরকম একটা দাগানো ম্যাপ আমরা আগের ক্লাসে দেখছিলাম, যে 1 নম্বর হচ্ছে খাগড়াছড়ি, 2 নম্বর রাঙামাটি, 3 নম্বর বান্দরবান, এই তিনটা মিলে পার্বত্য চট্টগ্রাম। এই তিনটার সাথে আমি এখানে আবার যে কক্সবাজার আছে, এই কক্সবাজার অ্যাড করছি। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সেস বাজার, এই চারটা এলাকায় আসলে কারা থাকে? চাকমারা থাকে। এবং এই চাকমারাই হচ্ছে বাংলাদেশের বৃহত্তম উপজাতি, ঠিক আছে। বাংলাদেশে প্রায় 4.5 লাখেরও বেশি কি চাকমা সম্প্রদায়ের মানুষ বসবাস করে, ঠিক আছে। ওকে, তো 2 নম্বর পয়েন্টে, সরি, আচ্ছা 2 নম্বর পয়েন্ট দেখেন, চাকমাদের বিষয়ে আমরা আর কি কি জানি বলেন তো? আমাদের দেশের যে উপজাতিরা আছে তাদের উপজাতি বললে রেগে যায়। আচ্ছা, হ্যাঁ, খুবই ভালো কথা বলছেন। সো আচ্ছা, ওই পাশে জায়গা কতটুকু হবে আমি জানি না, আমি এই পাশেই লিখি। তাহলে 1 নম্বরে আমরা কি বললাম? এরা হচ্ছে বৃহত্তম, ঠিক আছে। আচ্ছা, বলেন তো এদের ধর্ম কি? বলেন তো এরা কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের অনুসারী? বৌদ্ধ ধর্মের অনুসারী। ভেরি গুড, ঠিক আছে, বৌদ্ধ ধর্মের অনুসারী। আচ্ছা, ওকে, তেরোটি উপজাতির বসবাস পার্বত্য চট্টগ্রামে। হ্যাঁ, ভেরি গুড, আমাদেরকে লাবণী বলছে যে এই যে পার্বত্য চট্টগ্রাম, হ্যাঁ, এই পার্বত্য চট্টগ্রামে মোট 13টি উপজাতি, এটা আপনি একটু নোট রাখতে পারেন, মোট 13টি উপজাতি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর যে পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদাম। বলেন তো আদাম জিনিসটা কি? চাকমাদের সাথে এই আদামের সম্পর্ক কি বলেন তো? আদাম এটা কি জিনিস বলেন চটপট? চাকমাদের সাথে আদামের কি সম্পর্ক? দেখি কে সবার আগে বলতে পারে। যারা যারা ক্লাস থেকে চলে যাইতেছেন তারা মিস করবেন। হ্যাঁ, এখন খুব সহজে আমরা কিন্তু এই যে এইটা শেষ করব উপজাতিগুলো, এবং যে ক্লাসটা করবেন তারা কিন্তু খুব ইজিলি দেখবেন যে এই জিনিস আর কোনোদিন ভুলবেন না। জাস্ট একবার পুরো জিনিসটা যদি দেখেন আর কি। হ্যাঁ, ভেরি গুড, গ্রামের নাম, হ্যাঁ, গ্রাম বা পাড়া যেটাই বলি না কেন, তো এদের গ্রামকে কি বলে? আদাম। এবং যে গ্রাম প্রধান হয়, হ্যাঁ, এবং যে গ্রাম প্রধান হয়, এই গ্রাম প্রধানকে কি বলে? গ্রাম প্রধানকে কি বলে বলেন তো? গ্রাম প্রধানকে আমরা বলি হচ্ছে কারবারি, ঠিক আছে। তাহলে গ্রাম প্রধানকে আমরা কি বলি? কারবারি। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যে চাকমারা, এই চাকমাদের আসলে আদি নিবাস কোথায় ছিল? হ্যাঁ, বলতে পারবেন? ঠিক দেখেন, এর পাশেই যে মনে আছে আমরা লিখছিলাম কোন একটা ক্লাসে যে এই যে পাশেই আমার কি আছে? আরাকান পাহাড় আছে। হ্যাঁ, সো এই যে চাকমা যারা আছে এদের আদি নিবাস হচ্ছে আরাকান। এদের আদি নিবাস হচ্ছে আরাকান ও নেপালেও এদের পূর্বপুরুষরা ছিল, ঠিক আছে, আরাকান ও নেপাল। হ্যাঁ,
রাব্বানি কমেন্ট করছে, ভেরি গুড। আরাকান ও নেপাল, ওকে। আচ্ছা, এদের ঐতিহ্যবাহী একটা পোশাক আছে যেটাকে আমরা বলি পিনন, এবং আরেকটা হচ্ছে হাদি। এটা হচ্ছে তাদের পোশাক, ঠিক আছে। আপনাদের যখন চাকরি বাকরি হবে, আপনারা যখন বিসিএস ক্যাডার হবেন, যখন পোস্টিং হবে এই এলাকাগুলোতে, তখন কিন্তু এগুলো আপনাদের জানতে হবে। এগুলো যত জানবেন তত ভালো, হ্যাঁ, কাজ করার সুবিধা, ঠিক আছে। অথবা যদি কখনো এই ধরনের জায়গাগুলোতে আপনি শিক্ষক হিসেবে নিয়োগ পান, সেটাও কিন্তু আপনাদের জন্য বেশ ভালো একটা ইয়া হবে যে আপনি আগে থেকে এগুলো জেনে গেছেন। ওই এলাকার মানুষের সাথে আপনার মিশতে সুবিধা হবে। যেতে চান তো নাকি? চাকরি হলে যাবেন তো নাকি যাবেন না? আচ্ছা, এদের প্রধান উৎসব হচ্ছে বিজু বা বিজু বলে, বা বিজু। 3 দিন ধরে ওরা এই উৎসব পালন করে। 3 দিন ধরে ওরা এই উৎসব পালন করে। তাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। চাকমাদের প্রধান উৎসবের নাম কি? বিজু। তাদের প্রধান উৎসবের নাম বিজু, হ্যাঁ। নুক্তি চৌধুরী, তাদের প্রধান উৎসবের নাম বিজু, হ্যাঁ, ভেরি গুড। জান্নাতুল ইসলাম বলছে ইনশাল্লাহ সে চাকরি হইলে সে সেখানে যাবে, ভেরি গুড। ওকে, তাহলে আমাকে ঝটপট একটু বলেন তো যে চাকমাদের প্রধান জায়গা কোথায় কোথায়? চাকমাদের প্রধান প্রধান জায়গা কোনটা? খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই যে চারটা আছে, হ্যাঁ। আরবিসি, কেআরবিসি, হ্যাঁ, কেআরবিসি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই যে চারটা এলাকা, এই চারটা এলাকায় আপনি কাদেরকে পাবেন? চাকমাদের পাবেন, ঠিক আছে। ওকে, সাংরাই, সাংরাই তো না। আচ্ছা, ওকে। এবং এদের কিন্তু নিজস্ব কি আছে? ভাষা এবং বর্ণমালা আছে, এটাও মাথায় রাখেন, এটাও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন করে। তাহলে কেআরবিসি, হ্যাঁ, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, এই চারটা এলাকায় হচ্ছে কে থাকে বলেন তো? চাকমা। কে থাকে? চাকমা, ওকে। ওকে, এখন খেয়াল করেন, চাকমা কিন্তু শেষ, হ্যাঁ। এইবার একটু দেখেন, এইবার আসেন আমরা 2 নাম্বার কি শিখব? আমরা চাকমা শেষ করছি, এখন আমরা শিখব হচ্ছে মারমা। এখন আমরা শিখব হচ্ছে মারমা। খেয়াল করেন, এইখানেই হচ্ছে ম্যাজিক। এই যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে পটুয়াখালী, ঠিক আছে। এই যে জায়গাটা, এই জায়গাটার নাম কি বলেন তো? পটুয়াখালী। কি নাম? পটুয়াখালী, ঠিক আছে। এখন আপনি কিভাবে মনে রাখবেন মারমাদের এলাকা কোনগুলা? খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, পটুয়াখালী। অর্থাৎ চাকমাদের যে এলাকাগুলো ছিল সেগুলোর সাথে শুধু পটুয়াখালী লাগাই দেন, তাহলেই আপনি কি পেয়ে যাবেন? কার এলাকা পেয়ে যাবেন? মারমা, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার প্লাস কি? পটুয়াখালী, এই যে 5টা জেলা আছে, এই 5টা জেলায় কাদেরকে পাওয়া যায়? মারমা। তাহলে আমাদের সেকেন্ড ইয়া কোনটা? সেকেন্ড উপজাতি যাদের সম্পর্কে আমরা জানবো তারা হচ্ছে মারমা। তাহলে বলেন তো মারমা এই যে উপজাতি যে যারা আছে এরা কয়টা জেলায়, এদেরকে টোটাল কয়টা জেলায় পাওয়া যায়? 5টি জেলায়। কয়টি জেলায় পাওয়া যায়? 5টি জেলায়। এবং এই 5টি জেলা আপনি সহজে কীভাবে মনে রাখবেন? আপনি এভাবে মনে রাখতে পারেন যে চাকমা যোগ কি? পটুয়াখালী। তাহলে চাকমাদেরটা তো আপনি জানেন কেআরবিসি, তাহলে চাকমাদের যে 4টা, সেই 4টার সাথে অ্যাডিশনালি কি? পটুয়াখালী। তাহলেই আপনি কাদেরকে পেয়ে যাবেন? মারমাদেরকে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে কাদেরকে পেয়ে গেলেন? মারমাদের পেয়ে গেলেন। এইভাবে দেখবেন প্রত্যেকটার সাথে একটার সাথে আরেকটা লিঙ্ক করে করে আমরা কি করব? সবগুলা উপজাতি শিখে ফেলবো জাস্ট 5-10 মিনিটের মধ্যেই, ঠিক আছে। তাহলে মারমাদের ব্যাপারে আমরা জানলাম, ঠিক আছে। বলেন তো মারমাদেরকে আমরা কি নামে চিনি? ঝটপট ঝটপট বলে ফেলেন। মারমাদের সম্পর্কে আমরা কি জানি বলেন? মারমাদেরকে আমরা কি নামে ডাকি বলেন? তাদেরকে আমরা আগে মগ নামে ডাকতাম। 1961 সালে যখন আদমশুমারি হয় বা ওই সময় যখন একটা জনশুমারি হয়, তখন থেকে আমরা তাদেরকে মারমা নতুন এই নামটাতে ডাকি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে মগ এই নামটা তারা কত সালে পায়? 1961 সালে। 1961 সালে যখন কি হয়, কি বলছে? 1961 সালে যখন আদমশুমারি হয় তখন তারা এই মারমা নামটা ধারণ করে, ঠিক আছে। 1961 সালের পরে এই মগ নামটা থাকে না, ঠিক আছে। 1961 সালে নাম চেঞ্জ হয়, ঠিক আছে। মারমা নাম ধারণ, ওকে। আচ্ছা, বলেন তো এদের ধর্ম কি? ঝটপট।
মারমা, মারমা এদের ধর্ম কি? ঝটপট বলেন, মারমা এদের ধর্ম কি? খ্রিস্টান, তাই না? কি এদের ধর্ম কি? এরাও কিন্তু বৌদ্ধ, ঠিক আছে, এরাও কি বৌদ্ধ। আচ্ছা বলেন তো এদের গ্রামের নাম কি? এদের গ্রামের নাম হচ্ছে রোয়াজ, এবং গ্রাম প্রধান, হ্যাঁ, গ্রাম প্রধানের নাম কি? রোয়াজা। ঠিক আছে, রোয়াজা, গ্রাম প্রধানকে কি বলে? রোয়াজা। আচ্ছা, তাহলে মারমাদেরকে আমরা কি নামে ডাকি? মগ। কবে এই নামটা চেঞ্জ হয়? 1961 সালে, ঠিক আছে। এবং তারাও আসলে কি চাকমাদের মতোই বৌদ্ধ ধর্মের। চাকমাদের মতো তারা যে শুধু একই এলাকায় থাকে তা না, চাকমাদের মতো তারা কি একই ধর্মের অনুসারী, অর্থাৎ বৌদ্ধ ধর্মের অনুসারী। বাট চাকমাদের গ্রামের নাম কি ছিল? কি আদাম, আদের হচ্ছে রোয়াজ। আমরা তখন কি বলতাম? গ্রাম প্রধানের কি নাম ছিল? আর এখনকার নামটা কি? এখনকার নামটা সহজে রোয়াজ আর কি রোয়াজা, মনে রাখা কিন্তু কম্পারেটিভলি ইজি, ঠিক আছে। চাকমাদের উৎসব কি ছিল? বিজু। হ্যাঁ, চাকমাদের উৎসব কি ছিল? বিজু। আর এদের মারমাদের উৎসবের নাম কি? সাংগ্রাই। হ্যাঁ, উৎসব, প্রধান উৎসব, চাকমাদের প্রধান উৎসব কোনটা? সাংগ্রাই, সাংগ্রাই। বুঝছি, বুঝতে পারছি, সাংগ্রাই। হ্যাঁ, একটু আগে কে জানি সাংগ্রাইয়ের কথা বলছিলেন। হ্যাঁ, সাংগ্রাই। আচ্ছা, এবং একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হচ্ছে চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা বসবাস করে? মারমা। অ্যান্সার কি? মারমা। তাহলে চিম্বুক পাহাড়ের পাদদেশে কারা অবস্থান করে? মারমা। ঠিক আছে, তাহলে মোটামুটি মারমা নিয়ে। আর আমি তো স্লাইডের নিচে আরও কিছু স্লাইড আছে, সেখানে আরও ডিটেলস লেখা টেখা আছে, ওগুলো একটু পড়ে নিতে পারবেন। হ্যাঁ, সো দেখেন আমাদের কিন্তু গেল, মারমা গেল। ওকে, বুঝছি, মারমা কিন্তু গেল। এখন আসেন মারমা। ওহো, মারমা আমরা শেষ করছি, ঠিক আছে, মারমা আমরা শেষ করছি। চাকমা পড়লাম, মারমা পড়লাম। বলেন এইবার আমরা কি পড়বো? বলেন এইবার আমরা কি পড়বো? চাকমা এবং মারমা শেষ করছি, কি পড়বো বলেন? খেয়াল করেন, এইবার আমরা শিখব তঞ্চঙ্গা। কাদেরকে নিয়ে শিখব? তঞ্চঙ্গা, খুবই ইজি। খেয়াল করেন, আমরা একটু আগে কি পড়ছি? কেআরবিসি। কি পড়ছিলাম? কেআরবিসি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। কার জন্য শিখছি এটা? চাকমার জন্য শিখছি, চাকমাদের জন্য শিখছি, ঠিক আছে। আচ্ছা, এই যে জায়গাটা আছে, এইটা যদি আপনি লাগাই দেন তাহলে এটা হচ্ছে আপনার কি? চট্টগ্রাম, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম সিটিজি, ঠিক আছে। অন্য কালিতে লিখবো। আচ্ছা, তাহলে এইটা কি হবে? সিটিজি। তাহলে এইবার খেয়াল করে দেখেন, আপনি যদি একটু খেয়াল করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার আর হচ্ছে চিটাগং, তাহলে কয়টা হইল? এই যে পাঁচটা যে জায়গা হইলো, পাঁচটা যে জেলা হইলো, এই পাঁচটা জেলায় আপনি পাবেন কাদেরকে? তঞ্চঙ্গা, এই উপজাতিদের পাবেন, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি যে চাকমা যোগ কি? চট্টগ্রাম, ঠিক আছে। এর মানে চাকমা উপজাতিরা কোথায় কোথায় পাওয়া যায়? তাদেরকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এর সাথে আমি কাকে অ্যাড করছি? দেখেন, চট্টগ্রাম। এর মানে আমি যখন চাকমা অধিবাসীরা যে এলাকায় থাকে তার সাথে পটুয়াখালী অ্যাড করি, তাহলে আমি কাকে পাই? মারমা। চাকমা অধিবাসীরা যে এলাকায় থাকে তার সাথে আমি কাকে অ্যাড করি? চট্টগ্রামকে অ্যাড করি, তাহলে আমি কাকে পাই? তঞ্চঙ্গা, ঠিক আছে, তঞ্চঙ্গা, ঠিক আছে। ওকে, তাহলে এই যে পাঁচটা জেলা, তাহলে এরাও কয়টা জেলায় থাকে? এরাও কয়টা জেলায় থাকে? টোটাল 5টি জেলা, ঠিক আছে। অর্থাৎ চাকমা আমাদের বেস পয়েন্ট, চাকমার সাথে লিঙ্ক করে করে কিন্তু সবগুলো আশেপাশে যারা যারা আছে তাদেরকে শিখতেছি। তাহলে চাকমাকে কোথায় পাওয়া যায়? কেআরবিসি, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। তাহলে ওই কেআরবিসির সাথে আমি পটুয়াখালী লাগাইলে কি পাবো? মারমা। ওই কেআরবিসির সাথে চট্টগ্রাম লাগাই দিলে কি পাবো? তঞ্চঙ্গা, ঠিক আছে। এবং এই তঞ্চঙ্গা হচ্ছে আপনাদের অনেকের জন্যই প্রিয়। হ্যাঁ, এটা ছেলেদের জন্য অনেকের জন্যই প্রিয়, কারণ হচ্ছে তঞ্চঙ্গা এমন একটা উপজাতি যেখানে পুরুষরা বয়সে নিজেদের থেকে বড় মেয়েদের
বিয়ে করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? এটা ওদের একটা রুল বা রীতি। এবং এটার চল খুব দেখা যাচ্ছে ইদানিং আজকাল। এটা নিয়ে আপনারা খুব নিশ্চয়ই এখন হাসি ঠাট্টা তামাশা করবেন এবং আপনাদের অনেকেরই ড্রিম কাম ট্রু নাকি? আচ্ছা, বাট দুঃখজনক না, আচ্ছা আপুরাও দেখি খুব খুশি, একজন বলছে দারুণ। ওকে, চলেন তঞ্চঙ্গাকে নিয়ে আমরা একটু পড়াশোনা করি, যে এই ঘোড়ার ডিম কারা। বলেন তঞ্চঙ্গা কোন এলাকা তো জানলাম, এদের সরি ধর্ম কি? বৌদ্ধ। এদের ধর্ম কি? বৌদ্ধ, ঠিক আছে। এদের গ্রামের নাম কি? এদের গ্রামের নাম হচ্ছে রয়া, ঠিক আছে? নাম কি? রয়া। কিন্তু গ্রাম প্রধানকে আমরা কি বলি? কারবারি। গ্রাম প্রধানকে আমরা কি বলি? কারবারি। অর্থাৎ চাকমাদেরকে যেভাবে বলতাম গ্রাম প্রধান হইলে কারবারি, তঞ্চঙ্গা এদেরকেও আমরা কি বলবো? গ্রাম প্রধান হইলে কারবারি। ওকে, লিওন খুব চমৎকার একটা কথা বলছে, সে বলছে ড্যাশ যদি খাঁটি হয় সিনিয়র আপুও রাজি হয়। হ্যাঁ, ভেরি গুড, শূন্য স্থান পূরণ করুন। আচ্ছা, ওকে। মামুন বলছে অস্থির, সেও খুশি। আচ্ছা, এদের উৎসবের নাম কি? উৎসবের নাম হচ্ছে বিশু। হ্যাঁ, উৎসবের নাম হচ্ছে বিশু, ঠিক আছে? মনে থাকবে। সো এই কয়টা জিনিস মনে রাখলে মোটামুটি হবে। আচ্ছা, তাহলে তঞ্চঙ্গা গেল। আমরা এবার চলেন তঞ্চঙ্গা থেকে আরও এরকম কি কি বের করা যায় সেটা একটু দেখার চেষ্টা করি। ওকে, তো তাহলে আমরা কয়টা শিখলাম বলেন? আমরা হচ্ছে চাকমা শিখছি, মারমা শিখছি, তঞ্চঙ্গা শিখছি। এইবার আসেন, এবার আমরা এমন একটা এলাকা শিখব, এমন একটা ইয়ার নাম শিখব, সেটা হচ্ছে খুব ইজিলি আমরা মনে রাখতে পারি। খেয়াল করেন, তঞ্চঙ্গা। এই তঞ্চঙ্গা এরা হচ্ছে টোটাল কয়টা জেলা ছিল? তঞ্চঙ্গা বলবো, পারিবারিক কাঠামো পরে বলবো। তঞ্চঙ্গা টোটাল কয়টা ছিল? 5টা ছিল, তাই না? আচ্ছা, আমি আপাতত পটুয়াখালীটা বাদ দিই, কারণ এখানে তোমার দরকার নেই পটুয়াখালী। বাদ দিলাম, থাকলেও খারাপ হইতো না, বাট বাদ দিলাম। আচ্ছা, খেয়াল করেন, তো খাগড়াছড়ি, রাঙামাটি, আচ্ছা থাকুক, পটুয়াখালী থাকুক, পরে আমাদের কাজে লাগবে। আচ্ছা, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, এই যে 5টা এলাকা, এই 5টা এলাকা মিলে জানি কি ছিল? তঞ্চঙ্গা। এই 5টা এলাকার সাথে আমরা আরও 2টা এলাকা অ্যাড করে পাবো হচ্ছে ত্রিপুরা। কি পাবো বলেন তো? ত্রিপুরা। ত্রিপুরা টোটাল 7টি জেলা নিয়ে গঠিত, মানে 7টি জেলায় আর কি গঠিত না, ত্রিপুরা অধিবাসীরা টোটাল 7টি জেলায়। জান চমকে উঠছে, এই যে এই কে জানি কথা বলে উঠছে। এগুলো কইলেন না দুষ্টামি, কি জানি করতেছেন আপনারা। ক্লাস কি করা যাচ্ছে না? জুমে যারা আছেন, ওকে, বাট আমি অনেক ভয় পেয়েছি আর কি। আচ্ছা, কই গেল? হ্যাঁ, ওকে। তো কেআরবিসি যেটা বলতেছিলাম, যে ত্রিপুরা, এই যে ত্রিপুরা যে ইয়াটা আছে, ত্রিপুরা যে উপজাতি আছে, এরা হচ্ছে টোটাল 7টি জেলা নিয়ে গঠিত। কোন 7টি জেলা? এইখানে দেখেন তো কে আছে, এইখানে দেখেন, এইখানে আছে হচ্ছে কুমিল্লা, আর এইখানে আছে কি? নোয়াখালী। তাহলে এই যে এখানে কুমিল্লা, আর এখানে আছে কি? নোয়াখালী। এখানে নোয়া লিখলাম, আর এখানে সিইউ লিখলাম, ঠিক আছে? সিইউ মানে কিন্তু আবার চিটাগং ইউনিভার্সিটি ধরেন না। তাহলে দেখেন, আমি তঞ্চঙ্গা যা পাইছিলাম, তঞ্চঙ্গা, এইটার সাথে আমি কি অ্যাড করব? কুমিল্লা আর কি? নোয়াখালী। তঞ্চঙ্গা মানে কি ছিল? তঞ্চঙ্গা মানে ছিল হচ্ছে খাগড়াছড়ি প্লাস কি? চট্টগ্রাম। মনে আছে? এই চাকমা যোগ চট্টগ্রাম, মনে আছে?
চাকমার আবার এলাকা কোনগুলো ছিল? খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। এই চারটার সাথে চট্টগ্রাম অ্যাড করলে কি হইতো? চাকমা থেকে ওইটা হয়ে যেত কাদের কাদের এলাকা? তঞ্চঙ্গার এলাকা। টোটাল 5টা জেলা ছিল। এই তঞ্চঙ্গার যে এলাকাগুলো আছে এটার সাথে কুমিল্লার নোয়াখালী আপনি যদি অ্যাড করেন তাহলে আপনি পেয়ে যাবেন কি? ত্রিপুরা। ঠিক আছে, অর্থাৎ টোটাল 7টি জেলা নিয়ে হচ্ছে ত্রিপুরা উপজাতি গঠিত, বা 7টি জেলাতে আর কি এই উপজাতির মানুষজন বসবাস করে। ঠিক আছে, উপজাতি ত্রিপুরা উপজাতির মানুষজন বসবাস করে এই 7টা জেলায়। ঠিক আছে, আচ্ছা এখন এদের সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি, এদের ধর্ম হচ্ছে সনাতন। ধর্ম কি? এরা সনাতন ধর্মাবলম্বী। এদের গ্রাম এর নাম হচ্ছে পাড়া। ঠিক আছে, তাহলে গ্রাম প্রধানকে আমরা কি নামে ডাকি? গ্রামকে পাড়া বলে আর কি, এটা খুবই সোজা। হ্যাঁ, প্রধানকে আমরা বলি হচ্ছে পাড়া প্রধান। মাতব্বরকে আমরা কি নামে ডাকি? পাড়া প্রধান। ঠিক আছে, তো ত্রিপুরা এখান থেকে আর তেমন এদের উৎসবটা মনে রাখবেন, উৎসবটা ইম্পর্টেন্ট, এটা আসে মাঝে মাঝে। উৎসবের নাম হচ্ছে বৈশুক। বৈশুক। আর এদের একটা ভোজন উৎসব আছে যেটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, শো মাং বা এরকম কিছু একটা, আমাকে কেউ হেল্প করতে পারেন? হ্যাঁ, বা কিছু একটা শো মাং বা শামং মনে হয়। হ্যাঁ, আমি একটু লিখে রাখতেছি, এটা আপনারা একটু চেক করেন পরে, নামটা আমার বানানটা ঠিক আছে কিনা। হ্যাঁ, চেক। ঠিক আছে, তাহলে ত্রিপুরা আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল। ত্রিপুরা থেকে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেল, এর বাইরে আর খুব বেশি কিছু আমাদের লাগবে না। তাহলে সনাতন ধর্মাবলম্বী। ঠিক আছে, গ্রামকে বলে পাড়া, প্রধান হচ্ছে কি? পাড়া প্রধান। উৎসবের নাম বৈশুক, আর ভোজন একটা উৎসব আছে সেটাকে বলা হয় শামং। এই বাইরে আসলে খুব বেশি কিছু আমাদের দরকার নাই। ওকে, আচ্ছা এখন আসেন এইটাতে, পরেরটাতে আসি। খেয়াল করেন, জাস্ট প্রথমে একটা শিখছি ইয়াটা কি, চাকমাটা, সেটা দিয়েই বারবার এটা ওটা অ্যাড করে আমি নতুন নতুন জিনিস পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার কিন্তু কি গেল? চাকমা গেল, মারমা গেল, তঞ্চঙ্গা গেল, ত্রিপুরা গেল। এখন আমরা শিখবো হচ্ছে রাখাইন। ঠিক আছে, এখন আমরা কি শিখবো? রাখাইন। রাখাইনটা খুবই ইজি। হ্যাঁ, কীভাবে মনে রাখবো বলেন? রাখাইনটা কীভাবে মনে রাখবো? বলেন, রাখাইনে কোন কোন জেলা আছে? বৈশাখী পরে আসতেছি, বৈশাখী ওইটা নিয়ে পরে কথা বলতেছি। রাখাইন এখানেও কয়টি জেলা আছে বলেন? 7টি জেলা। কিভাবে বলেন তো 7টি জেলা কিভাবে? এখানে তঞ্চঙ্গার সাথে, এখানে তঞ্চঙ্গা এর সাথে অ্যাড হবে হচ্ছে পটুয়াখালী। কে অ্যাড হবে? পটুয়াখালী। বলেন তো তঞ্চঙ্গা মানে কারা কারা? দেখেন তো মনে আছে কিনা? তঞ্চঙ্গা মানে কারা কারা? খাগড়াছড়ি। তঞ্চঙ্গা মানে কারা কারা? রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, আর কি চট্টগ্রাম। এই 5টা হচ্ছে কি? তঞ্চঙ্গা। মনে আছে তো? এই 4টা কি? এই 5টা কি? তঞ্চঙ্গা। ওই যে চাকমার সাথে চট্টগ্রাম অ্যাড হইলেই কি হয়ে যায়? তঞ্চঙ্গা। তো এই যে 5টা, এই 5টার সাথে যখন আপনি পটুয়াখালী অ্যাড করছিলেন তখন কি পাইছিলেন? মারমা। এই পটুয়াখালীর সাথে এখন অ্যাডিশনালি আপনি অ্যাড করবেন হচ্ছে বরগুনা। এই যে জায়গাটা, এটা কি? বরগুনা। অর্থাৎ তঞ্চঙ্গার সাথে পটুয়াখালী আর কি? বরগুনা। তঞ্চঙ্গার সাথে পটুয়াখালী আর কি? বরগুনা। যদি বরগুনা অ্যাড করে ফেলেন, তঞ্চঙ্গার সাথে পটুয়াখালী আর কি? বরগুনা যদি অ্যাড করেন, তাহলে দেখেন 7টা জেলা হয়ে যাচ্ছে। আর এই টোটাল 7টা জেলায় হচ্ছে আমরা পাবো রাখাইন উপজাতিদের। এই টোটাল 7টা জেলায় কাকে পাবো? রাখাইন উপজাতিদের। এবং এই রাখাইন উপজাতিদের আমি যদি এখন এক এক করে কিছু বৈশিষ্ট্য বলি, এদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম। ঠিক আছে, এদের ধর্ম কি? বৌদ্ধ ধর্ম। ভেরি গুড। আচ্ছা, এদের উৎসব মুভি দেখছেন আপনারা? যারা দেখেন নাই দেখে ফেলেন। সাংগ্রাং, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, সাংগ্রাং। তো এইটা তাদের প্রধান উৎসব হইলেও বড় উৎসব হচ্ছে, তারা বড় যে উৎসব, বড় করে ঘটা করে যে উৎসব পালন করে সেটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। ঠিক আছে, ওকে, বুঝছি। ভেরি গুড। ওকে,
আচ্ছা, এইবার বলেন খাসিয়া আর মণিপুরি, আমরা এবার শিখবো হচ্ছে খাসিয়া আর মণিপুরি তাদেরকে কোথায় কোথায় পাওয়া যায় বলেন দেখি, কেউ পারে কিনা। খাসিয়া উপজাতি ও মণিপুরি উপজাতি, বলেন ঝটপট, খাসিয়া ও মণিপুরি। শেষের দিকে ক্লাস, হ্যাঁ এখন আর মানে শেষ করেই তো দিব, যেহেতু শেষের দিকে এখানে আর ইয়া করব না, ক্লাসটাকে আবার 2টা ক্লাস করার দরকার নেই। আচ্ছা দেখেন, এখানে কি আছে, বিভাজনটা একদম হুবহু ঠিকঠাক হয় নাই, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, দরকারও নাই। আমরা জানি যে সিলেট বিভাগে 4টা জেলা আছে, আমরা কোনো একটা ক্লাসে শিখছিলাম যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে 4টা করে জেলা আছে, মনে আছে 4টা করে। তাহলে এইটা হচ্ছে সুনামগঞ্জ, এইটা কি, এইটা হচ্ছে আমাদের সিলেট, তারপরে এইদিকে এইটা হচ্ছে কি জানি হবিগঞ্জ, আর এটা হচ্ছে মৌলভীবাজার, মৌলভীবাজার, আর এইটা হচ্ছে হবিগঞ্জ। তো এই যে সিলেট যে বিভাগ, সিলেট বিভাগে যে 4টা জেলা, এই 4টা জেলাতেই কারা কারা আছে, এই খাসিয়া এবং মণিপুরি এরা আছে, ঠিক আছে। কিন্তু এই খাসিয়া আর মণিপুরি এদেরকে অবশ্যই আমার কি একটু আলাদাভাবে শিখতে হবে। হ্যাঁ, আলাদাভাবে কিভাবে শিখবো বলেন তো। খাসিয়া যারা, এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান। যারা খাসিয়া একই এলাকায় থাকলেও এদের ধর্ম কি, এদের ধর্ম হচ্ছে খ্রিস্টান, ঠিক আছে। এদের ধর্ম কি, খাসিয়া, খ খ, এভাবে মিল মনে রাখতে পারেন। আর যারা মণিপুরি তাদের ধর্ম কি, বৈষ্ণব, তাদের ধর্ম হচ্ছে বৈষ্ণব। তাহলে খাসিয়া এবং মণিপুরি দুইটা ডিফারেন্ট কি আচ্ছা, এখানে গ্রামগুলোকে আমরা পুঞ্জি নামে ডাকি, গ্রাম কি নামে ডাকি, পুঞ্জি, ঠিক আছে। এদের ভাষা হচ্ছে মন খেমো, ঠিক আছে, মন খেমো ভাষায় কথা বলে, ভাষা হচ্ছে মন খেমো, ঠিক আছে। খাসিয়া খেমো, মন খেমো, খাসিয়া খ্রিস্টান, খ্রিস্টান, ঠিক আছে। গ্রামকে কি বলে তারা, পুঞ্জি। আচ্ছা, খুব কমন একটা প্রশ্ন আসে প্রায় সময় যে চা পান সুপারি দিয়ে আপ্যায়ন করে কারা, এই যে এরাই, চা পান সুপারি দিয়ে কারা আপ্যায়ন করায় অতিথিদেরকে, এই যে খাসিয়ারা, ঠিক আছে। এটা মনে হয় কোনো একবার প্রশ্ন আসছিল, ঠিক আছে। তাহলে দেখেন খাসিয়াদেরকে আমরা কি বলতেছি, এরা খ্রিস্ট ধর্মাবলম্বী এবং এরা কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার, মাতৃতান্ত্রিক, ঠিক আছে, মাতৃতান্ত্রিক। আচ্ছা আচ্ছা, আর মণিপুরীদের এটা তো ধর্ম হচ্ছে বৈষ্ণব, এদের একটা উৎসব আছে যেটার নাম হচ্ছে রাস উৎসব, আর এদের যে নাচ, মণিপুরী নাচ, এটা তো আসলে জগৎখ্যাত, ঠিক আছে। তাহলে সিলেটে হচ্ছে এই 2জন উপজাতি যারা আছে, যে খাসিয়া এবং মণিপুরী, এরা হচ্ছে অবস্থান করে, ঠিক আছে। তাহলে খাসিয়া মাতৃতান্ত্রিক, এইটা একটু মনে রাখেন কিন্তু, খাসিয়া কি বললাম, মাতৃতান্ত্রিক, এটা মনে রাখেন, ঠিক আছে, মাতৃতান্ত্রিক, ওকে। আচ্ছা, এখন বাকি আছে কি বলেন তো, বুঝতেই পারতেছেন বাকি কে আছে, সেটা হচ্ছে গারো, তাই না, গারো আছে, তারপর কি হাজং আছে, এগুলা মনে হয় বাকি আছে, গারো হাজং, ঠিক আছে। আমরা কি আজকে শেষ করে দিব নাকি উপজাতিটা শেষ করে দিব, না নেক্সট ক্লাসে পড়বো বলেন তো দেখি। গারো হাজং সাঁওতাল, এই 3টা বাকি আছে, বলেন ঝটপট বলেন। আচ্ছা, শেষ হয়ে যাবে, হ্যাঁ। আরেকটা ক্লাসে গেলে হয় কি যে পরে আর থাকে না, আরেকটা ক্লাসে গেলে তখন হচ্ছে আবার ভেজাল হয়ে যায়।
আচ্ছা, আর আর 2-3 মিনিট আমরা নিব, ম্যাক্সিমাম 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আচ্ছা, ওকে। তো দেখেন এই যে জায়গাটা, এইটা হচ্ছে জামালপুর, ঠিক আছে। এই যে জায়গাটা, এইটা হচ্ছে শেরপুর, এই যে এইটা হচ্ছে ময়মনসিং, সংক্ষেপে লিখলাম, আর এইটা হচ্ছে নেত্রকোনা, ঠিক আছে। তো আমি যদি জামালপুরকে এখান থেকে বাদ দিই, তাহলে বাকি যে তিনটা আছে, বাকি যে তিনজন আছে, অর্থাৎ শেরপুর, ময়মনসিং, নেত্রকোনা, ঠিক আছে। তাহলে শেরপুর, নেত্রকোনা, এই যে তিনটা এলাকা, এই তিনটা এলাকায় হাজংদের বসবাস। কাদের? হাজং, ঠিক আছে। শেরপুর, ময়মনসিং, নেত্রকোনা, এই যে তিনটা এলাকা, শেরপুর, ময়মনসিং, নেত্রকোনা, এই তিনটা এলাকায় বসবাস হচ্ছে হাজংদের। এবং এইটার সাথে অ্যাডিশনালি আমার এখানে কে ছিল মনে আছে? সুনামগঞ্জ, মনে আছে? এখানে কে ছিল? সুনামগঞ্জ। এই সুনামগঞ্জের কিছু অংশ হাজংরা থাকে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাডিশনালি আরেকটা কি আসবে? সুনামগঞ্জ, ঠিক আছে। তাহলে এই যে চারটা যে জেলা, কারা থাকে? হাজং, এবং এরা কি হয়? সনাতন ধর্মাবলম্বী হয়, ঠিক আছে। সনাতন ধর্মাবলম্বী হয়, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি। আমরা সিলেটে দেখেন কয়টা পাইছি, সিলেট বিভাগে কয়টা জেলা পাইছিলাম? 4টা। একইভাবে আমরা এখানে কি পাইছি? একটু আগে আমরা দেখছি যে এখানে কে কে আছে। এখানে আমরা দেখলাম ময়মনসিংহ বিভাগেও আমরা শিখছি যে 4টা কিন্তু কি আছে? জেলা আছে, তাই না? এইটা কি জানি? জামালপুর। এইটা কি জানি? শেরপুর। এইটা হচ্ছে ময়মনসিংহ, আর এটা কি? নেত্রকোনা। আর এই যে এইখানে আছে হচ্ছে টাঙ্গাইল, ঠিক আছে। কি আছে বলেন তো? এই যে জায়গাটা এইটাকে আমরা বলি হচ্ছে টাঙ্গাইল। আপনি মনে রাখবেন, সিলেট যে বিভাগ আছে, সিলেট বিভাগের 4 জেলা, ময়মনসিংহ এখানেও কয়টা জেলা আছে? 4 জেলা, আর হলো টাঙ্গাইল। তাহলে টোটাল টাঙ্গাইল তো একটাই জেলা, তাই না? তাহলে যে টোটাল যে 9টা জেলা আছে, এই টোটাল 9 জেলায় কাদের বসবাস? গারো। কাদের বসবাস? গারো, ঠিক আছে। মনে থাকবে এই যে সিলেটের যে 4টা জেলা, ময়মনসিংহ বিভাগের যে 4টা জেলা, এবং এই যে টাঙ্গাইল একটা জেলা, টোটাল কয়টা জেলা? 9টা। এই 9টা জেলায় কাদের বসবাস বলেন তো? এই 9টা জেলায় বসবাস হচ্ছে গারোদের। এবং এদের প্রকৃত নাম কি? আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। হ্যাঁ, এই যে গারো, এই গারো এদের প্রকৃত নাম। এরা নিজেদেরকে যে নামে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা হচ্ছে মান্দি, ঠিক আছে। মান্দি মানে হচ্ছে মানুষ, ঠিক আছে। মান্দি মানে কি? মানুষ। তাহলে মান্দি প্রশ্ন আসতে পারে কিন্তু, মান্দি মানে হচ্ছে কি? মানুষ। আচ্ছা, এরা কোন ধর্মের? এরা কিন্তু মাতৃতান্ত্রিক, এটা মনে রাখেন। এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, এরা হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী, এবং এদের যে উৎসব, প্রধান উৎসব, সেটার নাম হচ্ছে ওয়ান গালা। তাহলে বলেন তো এখন পর্যন্ত মাতৃতান্ত্রিক কয়টা পাইছেন? 2টা। একটা কি? খাসিয়া, আর একটা কি? গারো। তাহলে এই যে গারো আর খাসিয়া ছাড়া যা আছে সবাই কি? পিতৃতান্ত্রিক। সবাই কি? পিতৃতান্ত্রিক। একজন জিজ্ঞেস করছিলেন যে পারিবারিক কাঠামো বলতেছেন না কেন? এই যে বলে দিছি। হ্যাঁ, গারো এবং খাসিয়া এই 2টা কি? মাতৃতান্ত্রিক, বাকি সব কি? পিতৃতান্ত্রিক, ঠিক আছে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এদের কি ভাষা আছে? এদের কি আছে বলেন তো? এদের কথা বলার নিজস্ব কি ভাষা আছে, কিন্তু বর্ণমালা নাই। এটা ইন্টারেস্টিং। হ্যাঁ, নিজস্ব ভাষা আছে কিন্তু বর্ণমালা
নাই, মাথায় রাখেন, ঠিক আছে। তাহলে এদের প্রকৃত নাম হচ্ছে মান্দি, এরা মাতৃতান্ত্রিক। আচ্ছা, এরাই কিন্তু জুম চাষ করে, হ্যাঁ, ঐতিহ্যবাহী যে জুম চাষ, যেটা নিয়ে বিসিএসও প্রশ্ন আসছিল, এরা কিন্তু জুম চাষ করে, হ্যাঁ, ওকে। এবং এদের যে দেবতার জন্য আমি যদিও একটা আলাদা স্লাইড রাখছি, তো এরাই হচ্ছে গারো সম্প্রদায়ের লোকজন তাদের ওই যে পুরোহিতদের কি বলে, কামাল বলে। ওনাকে আমি থাকতে বসলাম, উনি নিশ্চয়ই নাই, তাই না? সবাই খালি ফাঁকি মারে। পুরোহিতদেরকে কি নামে ডাকে? কামাল, ঠিক আছে। এবং তাদের যে দেবতার নাম হচ্ছে তাতারা রাবুকা, ঠিক আছে। আপনি ধরেন আপনার কোনো শত্রুকে ভয় দেখাইতে যাচ্ছেন, কিংবা খুব দুষ্টু বাচ্চা আসছে বাসায়, হ্যাঁ, কিছুটা কয়েকদিন আগে আমার বাসায় হয়েছে আর কি, রাত্রেবেলা লাইট টাইট বন্ধ করে দিয়ে অথবা একটা ডিম লাইট জ্বালাই দিয়ে চিল্লাই উঠবেন তাতারা রাবুকা, ঠিক আছে। বদমাইশি যত আছে সব বন্ধ হয়ে যাবে ওইখানেই, হ্যাঁ, তাতারা রাবুকা বলে চিল্লাই উঠবেন আর কি, ওকে। ঠিক আছে, লাস্ট, একদম লাস্ট উপজাতি আমরা পড়ব এখন, দেখেন, এবং এটা কত সহজ সেটা দেখেন। লাস্ট উপজাতি পড়ব, সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা বলছিলাম কোন একটা ইয়াতে যে এটা হলো আমার কি রংপুর বিভাগ, আর এটা হচ্ছে রাজশাহী বিভাগ। তো এই যে দুইটা বিভাগ, এই যে অঞ্চলগুলা, এই উত্তর পশ্চিমে যারা থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে সাঁওতাল। এই সাঁওতাল উপজাতিরা কোথায় থাকে? রংপুর, দিনাজপুর, হ্যাঁ, রাজশাহী, এই অঞ্চলগুলাতে, ঠিক আছে, এই অঞ্চলগুলাতে থাকে, ঠিক আছে। এবং এই সাঁওতাল এরাই হচ্ছে দ্বিতীয় বৃহত্তম উপজাতি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি, দ্বিতীয় বৃহত্তম উপজাতি। এবং এদের উৎসব, এর নাম হচ্ছে সোহরাই। এদের উৎসব কি? সোহরাই। এদের উৎসবের নাম কি? সোহরাই, ঠিক আছে। আচ্ছা, এদেরও ভাষা আছে কিন্তু কি বর্ণমালা নাই। ভাষা আছে কিন্তু বর্ণমালা নাই, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বৃহত্তম উপজাতি, উৎসবের নাম হচ্ছে সোহরাই, ভাষা আছে, বর্ণমালা নাই, ঠিক আছে। এবং এদের দেবতার নাম হচ্ছে বঙ্গা, ঠিক আছে। আপনার যদি কাউকে আরও ভয় পাওয়ানো লাগে তাহলে আপনি কি বলবেন? তাতারা রাবুকা বঙ্গা, ঠিক আছে, বললেই যে কেউ ভয় পেয়ে যাবে, ঠিক আছে। তো দেবতার নাম হচ্ছে বঙ্গা, ওকে। সো আরও কিছু জিনিস আমি ওই স্লাইডে আছে, সো ওখান থেকে পাবেন আর কি। আর ঝুমুর গান, ঝুমুর গানও নাচ, হ্যাঁ, এগুলোও পপুলার, ঠিক আছে, ওকে। সো দেখেন সব কিছু পড়াই দিছি। এইখানে ছোট্ট করে একটা জায়গা আছে যেটাকে আমরা বলি মৌলভীবাজার। মৌলভীবাজারে থাকে হচ্ছে পাঙ্গন, যারা হচ্ছে মুসলিম। পাঙ্গনের ম্যাক্সিমাম মানুষজনই কি মুসলিম ধর্মের অনুসারী। এটাও একটা উপজাতি যাদেরকে কোথায় পাওয়া যায়? মৌলভীবাজারে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে মন্ত্র মনে হয়েছে তাতারা রাবুকা বঙ্গা, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ওকে। ওরা লেখে না, অশিক্ষিত, হ্যাঁ, এই তো ঠিক বলছে, ওকে। তাহলে দেখেন আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ। এই যে এখানে চাকমার কি কী সব বলা টলা আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, হ্যাঁ। মারমার ব্যাপারে বলা আছে, রিপিট করা আছে, পড়ে নেবেন। এখানে সাঁওতাল, এগুলো আমি দিয়ে দিব। যদি ভুলভাল থাকে তাহলে সকল দায় হচ্ছে টাইপিস্টের, আমার না, ঠিক আছে। মণিপুরি, গারো, খাসিয়া, অনেক কিছু আছে এখানে, একটু দেখে নিন। উৎসবগুলা এখানে লেখা আছে, যা যা পড়াইছি ওগুলোই আবার এখানে দুই একটা নতুন থাকতে পারে, সেগুলো আপনি যদি মনে রাখতে পারেন ভালো। বৈশাখী, বৈশাখী আসলে কিছুই না। বৈশাখী হচ্ছে যে বাংলাদেশে যে তিনটা আদিবাসী জাতিগোষ্ঠী আছে তাদের বর্ষবরণ উৎসবের নাম, এবং এটা আসছে কোত্থেকে খেয়াল করেন, ত্রিপুরা বর্ষবরণ উৎসব, ওদের নাম হচ্ছে বৈশুক, হ্যাঁ। এখানে বৈশু লেখা, ওই বৈশু বা বৈশুক একই, বৈশুক বলবেন আপনি, ঠিক আছে। এখানে একটা ক লাগায় নেন, বৈশুক। মারমাদের হচ্ছে সাংরাই, আর চাকমাদের জন্য কি ওই যে বিজু বা বিঝু। তাহলে এই যে বই সা, এই যে বি, বৈশাখী, এখান থেকেই আসছে বৈশাখী, ঠিক আছে। আচ্ছা, আর সাংস্কৃতিক কেন্দ্র এখন সংখ্যা হয়েছে 10টা, এখানে নাম দেওয়া আছে, সো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আসলে ইম্পর্টেন্ট কোনটা, ওই যে প্রথম লাল কালি যেগুলো, এগুলাই ইম্পর্টেন্ট, বাকিগুলা আপনি মনে রাখতে পারলে ভালো, না পারলে আরও ভালো, ঠিক আছে, ওকে।
সো এতক্ষণ ধরে যা যা বলছি দেখেন, আপনি এই টেবিল আপনার বইতে আছে, এগুলো পড়লে আপনার মনে থাকবে না, আপনি মানচিত্রে দেখে আমার মনে হয় মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এতক্ষণে, ঠিক আছে? সো এগুলাই দেখেন বলা আছে এখানে। সো আমার মনে হয় যে আর কিছু নাই। আর যদি বাচ্চা কাচ্চাকে ভয় দেখাইতে চান বা আপনার প্রিয় মানুষকে ভয় দেখাইতে চান, তাহলে কি এখান থেকে কিছু একটা করতে পারেন। এই যে মুরং, হ্যাঁ, অনেক কিছু দেবতার নাম টাম দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে যান, মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে আরও ভালো, ঠিক আছে? আচ্ছা, এটা নিয়ে নেক্সট ক্লাসে আমি একটু হালকা করে কথা বলে দিব। পার্বত্য চট্টগ্রাম সমস্যা নিয়ে কি কি, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব আর কি। আচ্ছা, এগুলা নেক্সট ক্লাসে আমরা পড়বো, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। নদীর ক্লাস আমি আবার একদিন রিভিউ নিব বলছি তো।